ছোটবেলা থেকে আমি ছিলাম ব্যাটালিয়ন বউবাজার ঢালে। আচ্ছা। তো এখানে মনে করেন যে 7-8 বছর বয়স, তখন বাসা বাড়িতে কাজের জন্য দিয়ে দেয় বাবা মা সংসারের অভাবের জন্য। আপনার বাবা মা কি করতেন? আমার বাবা ওই যে লেবারের কাজ করতো। আচ্ছা আচ্ছা। মাথায় করে ইট বালু, আচ্ছা। যখন যে কাজ পেতো সে কাজই করতো। কখনো ইট বালু টানতো, কখনো রডের ঠেলা গাড়িতে করে রড টানে ওইগুলা করতো। মানে তিনি দিন মজুরের কাজ করতেন বিভিন্ন জায়গায়। এগুলাই করতো। এগুলা করে আমার বাবা খুব আমাদেরকে করতো। তো তখন তো আমাদের মনে হয় যে চাকরি করার বয়স হয় না, আর এত ছোট তো চাকরিতে নেয়ও না। যার জন্য বাসা বাড়িতে কাজ করতে দিয়ে দিছে। 200 টাকা করে দিত প্রতি মাসে। আচ্ছা। অনেকে 100 টাকা করেও দিত। সারা মাস কাজ করার জন্য 100 টাকা বা 200 টাকা। আচ্ছা। তখন টাকার মূল্য খুব কম ছিল। আচ্ছা। তো বাসা বাড়িতে কাজে যখন দিয়ে দেয় তখন কাজ করার জন্য আমি রাজি হই, কারণ মানুষের কথা, মানুষের আমার শুনতে খুব ভালো লাগে যে আমাকে এই কাজটার জন্য হুকুম দিচ্ছে, আমি এই কাজটা যদি ভালোভাবে করে দিতে পারি তাহলে আমাকে ভালো কথা বলবে। আচ্ছা। তো বাসা বাড়িতে কাজের জন্য আমি যাই, আমার কাছে খুব ভালো লাগে, ওনাদের কাজ কাম আমি করতে থাকি। তো মানুষ যতটা ততটাই কিন্তু হয় না, ভালো হয় না কিন্তু সবাই, মানে যতটা বাইরে থেকে দেখা যায় ততটা ভিতরে ভালো হয় না। আচ্ছা। তো বাসা বাড়িতে কাজের জন্য নিয়ে যায়, আমার খুব আদর করতো। আদরটা বাহির থেকে ছিল না, ওনাদের ভিতর থেকে ছিল, একমাত্র ওনারাই জানতো। আচ্ছা। তো আদরটা যখন করতো বলতো, প্রায় সময় বলতো যে আমাকে মা ডাক। আর কি আমি যে বাসায় কাজে গেছি ওই বাসার যে মামার বোটা, ওনাদের বিয়ে হয়েছে নতুন। আচ্ছা। ওই মামার বোন ছিল 4টা। তো বলতো কি যে খালা বলে ডাক, কাউকে আন্টি বলে ডাক, মানে এক একজনকে এক এক নাম, একটা সম্পর্কের মধ্যে নিয়ে আসতে চাইতো। বাসার কাজের মেয়ে হিসাবে আপনাকে দেখা হতো না। তা আমি বলতাম কি ঠিক আছে, তাহলে একজনকে আম্মু বলে ডাকবো, একজনকে আন্টি বলে ডাকবো, একজনকে খালা, একজনকে ফুফু, এরকম কিছু বলে ডাকবো। আর তখন ওই মামা বললো যে তাহলে আমার বউকে কি বলবি? তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে উনি যেহেতু নতুন তাহলে ওনাকে নাইলে আমি আম্মুই বললাম, যেহেতু আপনার বোনকে খালা আন্টি ফুফু এগুলো ডাকলাম, তাহলে ওনাকে আম্মু বলেই ডাকি। তো এরকম মজা হইতো ঢাকা বৈশা। ওনাদের বিল্ডিং আছে 4 তলা। তখন ঢাকায়? হ্যাঁ, ঢাকা 4 তলা বিল্ডিং এ তখন আমি কাজ করতাম। আপনার তখন বয়সটা কত ছিল? বয়সটা 7 থেকে কি 8 বছর বয়স। আচ্ছা, এই সময়ের আগে আপনার বাবা মা কখনো এভাবে চিন্তা করেনি যে আপনাকে স্কুলে পাঠানো উচিত বা কিছু? স্কুলে পাঠানোর চিন্তা ভাবনা আমার বাবা মা করতো, বলতো যে বাসা বাড়িতে ওই যে বাসার লোকজন বলতো না যে কাজ কাম করাবে, লেখাপড়াও শিখাবে, সব সময় ওনারা তো এটা করে না, কারণ দেখা যায় পড়তে যখন বসি তখন কাজের জন্য হুকুম দেয় যে এই কাজটা করো, এক কাপ চা বানায় নিয়ে আসো বা নিচে যাও কিছু নিয়ে আসো। মানে মুখে মুখেই বলা হয়েছিল যে ঠিক আছে আমরা পড়াশোনা করাবো, কিন্তু পরবর্তীতে ঘটনাটা এমন ঘটে। পরবর্তীতে লেখাপড়া করতে দেয় না, যার কারণে 2 দিন না 3 দিন আমাকে বসানো হয়েছিল আর কি, আমাকে হাত ঘুরে ঘুরে লেখা করে দিতে। পরে বলে যে এত লেখাপড়া শিখে কোনো লাভ হবে না, কাজের মেয়ে তো কাজের মেয়ে, হ্যাঁ, ওটা ওনার বোন বলতো। শ্রোতারা আপনারা একটু শুনে রাখুন, আমি এই কথাটা কোনো কাজের মেয়েকে বলছি না বা কোনো কাজের মেয়ের মুখ থেকে নিয়ে বলছি না। শিক্ষিত একটা পরিবারে কাজ করতে গিয়ে একটা মেয়ে শিক্ষিত কিছু মানুষের কাছ থেকে যেই লাইনটা শিখতে পেরেছে সেটা হচ্ছে কাজের মেয়ে তো কাজের মেয়ে, পড়াশোনা করার প্রয়োজন নেই, এত পড়াশোনা করে কোনো লাভ হবে না। এটা হচ্ছে শিক্ষিত মানুষদের শিক্ষা আপনাদের জন্য। হ্যাঁ বলেন। তো পড়াশোনা করে লাভ হবে না, তো পরবর্তী থেকে আমাকে আর পড়তে বসতে দেয় না। আচ্ছা। 2 দিন হাত ঘুরে আমাকে লেখাও শিখাইছে যে কিভাবে লিখতে হবে। আচ্ছা। পরবর্তীতে লেখাপড়া শিখতে দেয় না। তারপর আমি বলি, মনে মনে বলতাছি আর কি, যে ঠিক আছে শুধু মুখেই বললো আর আমার বাবা মার সামনেই বললো আমাকে লেখাপড়া করতে দিবে, কিন্তু এখন যে করতে দিতেছে না এটা তো আমার বাবা মা দেখতেছে না। ওনারা তো বলবে যে আমার মেয়েই ভালো না, করাইতে চেয়েছিল আমার মেয়ে করলো না, কারণ ওনারা তখন তো ওনারা এইভাবেই বলবে যে আপনার মেয়েকে আমরা লেখাপড়া করানোর চেষ্টা করছি, আপনার মেয়ে করে না, পড়া ফাঁকিবাজি দিচ্ছে, এরকম কিছু বলবে। তখন তো আমার বাবা মা বিশ্বাস করবে না। তো বিশ্বাস করবে না, পরে আমি বলি যা আমি আর লেখাপড়াই করবো না। মানে পড়াশোনার প্রতি আপনার একটা বিরক্তি ধরে গেল। আর এটা আমার ছোটবেলা থেকেই খুব আশা ছিল, স্কুলে যায় অনেকে ব্যাগ নিয়ে, আমার খুব ভালো লাগে যে আমি এরকম স্কুলে যাব, লেখাপড়া শিখবো। আপনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে কোনো এরকম ছাত্র বা ছাত্রী ছিল না যারা স্কুলে যেত আসতো? তখন তো আমি বাসায় কাজ করি। হ্যাঁ, যেই বাসায় কাজ করতেন না, ওই বাসায় কোনো ছোট ছেলে মেয়ে ছিল না। আচ্ছা। যার কারণে ওনারা আমাকে মেয়ের মতো দেখতো, আবার একদিকে খারাপ ব্যবহার করতো। তো আমার খুব ভালো লাগে স্কুলে ব্যাগ নিয়ে যায়, যে কোনো একটা পোস্টারে কিছু লেখা দেখলে সব বলতে পারে। তো এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম লেখাপড়া শিখবো, একসময় মানুষ আমার কাছে কত কিছু নিয়ে আসবে যে এটা একটু পড়ে দাও শুনি, এরকম কত কিছু। তো হইলো না, ঠিক আছে পড়ালেখা করি না, কাজ করতে দেয় কাজ করি, এরকম শুনি যে আমার বাবা মাকে শুধু টাকা দেয়, অথচ 2-3 মাস হয়ে গেল কাজ করতেছি, টাকা পয়সা কিছু দেয় না। মানে আপনার হাতে কোনো টাকা দেওয়া হতো না? আমার হাতেও দেয় না, আমার বাবা মার হাতেও দেয় না। বাবা মার হাতেও দেয় না? না,
কিন্তু আর আমার বাবা মার সাথে দেখা হলে বলতো যে হ্যাঁ দিব, এমুক তারিখে না এমুক তারিখ এরকম। আপনার কত টাকা বেতন ধার্য ছিল তখন? 200 টাকা ছিল। 200 টাকা ছিল। হ্যাঁ, সেই 200 টাকা করে তারা দিচ্ছে না। বান্দা বাসায় কাজ করব, খাওয়া হ্যাঁ। দাওয়া পর সব ওনাদের, আর 200 টাকা করে। এমনিতে আপনি ওই পরিবারটা কি সচ্ছল পরিবার ছিল, মানে মোটামুটি ওনাদের টাকা পয়সা আছে? হ্যাঁ, ওনাদের টাকা পয়সা ছিল। আর এটা সবাই ভাববে যে টাকা পয়সা থাকবে না কেন, যে একটা 4 তলার বাড়িওয়ালা, অবশ্যই অবশ্যই টাকা পয়সা থাকবে না কেন। অথচ মাসে 200 টাকা করে সে হ্যাঁ, দিত না। এটাও দিতে চাইতো না। আপনারা কি শ্রোতা বন্ধুরা, আপনারা কি খেয়াল করছেন যাহা বলিব সত্য বলিবতে যখন একজন আসে নিজের অপরাধ স্বীকার করতে, তখন নিজের অজান্তেই সে আসলে কত বড় বড় অপরাধী আমাদের সমাজে ধরিয়ে দেয়। একটু খেয়াল করবেন, 4 তলা বাড়ির বাড়িওয়ালা 200 টাকা করে পার মান্থ, সেটা পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেছেন। আচ্ছা যাই হোক, তারপরে শুনি। তারপর এরকম দিত না। আমার বাবা মার কাছে যখন যাইতে চাইতাম তখন যাইতে দিত না, যে বাবা মাকে তো দেখা লাগবে না, তো দেখে কি হবে, কাজে দিয়ে দিছে। বাহ। তো তখন আমার খুব খারাপ লাগতো কি যে কখনো বাবা মা ছেড়ে থাকি নাই, খুব কষ্ট হইতো যে আমি আমার মার কাছে থাইকা যেরকম ঘুমাইতে পারবো, অন্যের কোলে থেকে আমি এরকম ঘুমাইতে পারবো না। এই আদরটা তো আপনি আর কোথাও হ্যাঁ, পাবেন না, যেটা আমি আজকে 7-8 বছর ধরে পাচ্ছি না। আমি আমার মার কাছে যাইতে চাইতেছি কিন্তু পারতাছি না, আর জীবনে কখনো পারবো কিনা তা আমি জানি না। এখন আপনার বর্তমান জীবনের যে অবস্থা, হ্যাঁ, সেই অবস্থা থেকে কারণ বলছেন। আমার মা আমার সাথে কথা বলে না। আপনার সাথে কথা বলে না কারণ তার আপনার কার্যকলাপ পছন্দ না। হ্যাঁ, আমার সাথে কথা বলে না। কিন্তু সে বোধহয় আজকে আপনি অনুষ্ঠানে যেভাবে বলছেন সেভাবে জানে না যে আপনার জীবনটা এই পথে কিভাবে আসলো। হ্যাঁ, সে এটা জানে না। আর ওই যে ওইখান থেকে কাজ কাম করার পরে তারপর মনে করেন যেরকম কাজ করতে আর ভালো লাগে না। আচ্ছা, কতদিন কাজ করলেন ওখানে? ওখানে আপনার 5-6 মাস কাজ করলাম। 5-6 মাস কাজ করার পরে দেখলেন যে তাদের ব্যবহারটা এমন, পড়াশোনাও করতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না, তো আর কি আপনার ভালো লাগলো না। ব্যবহার দিক দিয়ে সবকিছু দিক দিয়ে আমার ভালো লাগতো আবার লাগতো না। কারণ তখন কিন্তু আমার খেলার বয়স, হ্যাঁ, পড়াশোনা অবশ্যই। খেলার বয়স। তো আমি খেলাধুলা করতে খুব ভালোবাসতাম, তো ওনারা আমাকে খেলাধুলা করতে দিত না, সবসময় শুধু কাজের উপরে রাখতো। একটা ঘর মনে করেন যে 2-3 বার করে রুম মুছাইতো, 5টা রুম ওনাদের। তো তখন আমি রুটি বানাইতে পারতাম না, রান্না বান্নার কাজ আমি কিছুই করতে জানতাম না। তারপর ওনারা আমাকে টুকটাক যা দেখাইছে যে ভাত রান্না করতে হয়, ভাত মারগালতে হয়, তরকারি মুরগি কেমনে কাটতে হয় দিতে হয়, এটা আমি পারতাম। তো এরকম করার পর দেখি যে ওনারা আমাকে খেলাধুলা করতে দিতেছে না। আচ্ছা, তারপর আমার আর ভালো লাগতেছে না, যার কারণে আমি বাইরে যেতাম। বাইরে কত মানুষ হইতে আছে, আর ওনাদের বাসায় আরো মানুষ আছে, ওনাদেরও কিন্তু কাজের মেয়ে আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে কাজের মেয়ে। তোরা দেখি বিকাল হলে ওনাদের ঘরে বাচ্চা কাচ্চাও আছে, তো বাচ্চা কাচ্চা নিয়ে বিকালের নামে খেলাধুলা করে। তো আমার মনে খুব আশা জাগে যে আমিও ওদের সাথে খেলি, কথা বলি। আমি কাজের মেয়ে বলে দেখি কি আমার কি কথা বলতে ইচ্ছা করে না, তার সাথে খেলাধুলা করতে ইচ্ছা করে না, বিকালে কি বেরোতে ইচ্ছা করে না। তো এরকম বাইরেতে দিত না। তো আমি কি করতাম, বাইরে কিছু আনার নাম করে যাইতাম, পরে আর বাসায় ঢুকতে চাইতাম না। আচ্ছা। তারপর মনে করেন যে এরকম 2-3 দিন রাস্তাঘাটে ছিলাম। আচ্ছা, রাস্তাঘাটে কতক্ষণ ছিলেন? রাস্তাঘাটে মনে করেন যে আপনার সারা রাত থাকলে তো জায়গায় থাকতে হবে রাস্তায়। অবশ্যই। আপনি সারা রাত বাসায় যেতেন না? সারা রাতে বাসায় যেতাম না, মার বাসায় যেতাম না, কারণ মার বাসায় গেলে বাবা ধমক দিবে, মা ধমক দিবে যে কেন আসছস, খাওয়াইতে পারি না, কাজ করতে দিয়ে দিছি মানুষের বাসায়, সেখানে যদি কাজ করে না খেতে পারো তাহলে আর কি করে খাবি। আর এই যে বাসায় আপনি কাজ করতেন তারা খোঁজ নিত না যে ব্যাপারটা কি, মেয়েটা কোথায় গেল সারা রাত? ওনারা খোঁজ করতো, মাঝে মাঝে খোঁজ করতো বা মাঝে মাঝে খোঁজ করতো না। কারণ যখন আমি রাত্রে বাইরে থাকতাম তখন ওনাদের বাড়ির আশেপাশ দিয়ে আমি ঘুরঘুর করতাম। তারপর ওনাদের বাসার বাইরের কেউ যা বলতো যে আপনাদের বাড়ির কাজের মেয়ে এখনো এত রাত্রে বাইরে কি করে। পরে ওনারা বলতো যে ও তো বইলা গেছে যে ওর মার বাসায় আজকে থাকবে, তো আমরা ওকে যাইতে দিলাম। তাহলে এখানে হচ্ছে কথা, আপনি আপনার মায়ের বাসায় থাকবেন বলে তারপরে বের হতেন? তারপর এটা বলে কখনো বের হইতাম, আর কখনো বলতাম যে আমি একটু বাইরে থেকে হাইটে আসি, এরকম বলে বের হইতাম। তারপর ওনারা আসতো, রাত্রে 11টা-12টা বাজে আমাকে বাসায় নিয়ে যেত। এরকম 2-1 দিন ভালো যায় কাজকাম করি, বের হইতে দেয় না। বের হওয়ার জন্য ওনাদের কাছে ভালো মানুষই সাজি যে আমি কাজকাম করবো আর পাগলামি করবো না। তারপর যখন গেট ফাঁকা পাই তখন আমি বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর এরকম আমার বাবা মাকে বলে যেরকম এরকম বের হয়ে যায়, যার জন্য আমাকে ওই বাসার লোকজন আমাকে অনেক মারধর করছে। সেটা বলতে একদিকে চাই আর একদিকে বলতে চাই না। কারণ বলতে চান না কেন? বলতে চাই না কারণ আমার বাবা মা যেখানে মারতো, আমার বাবা মা বলতো যে অন্যায় করলে তো মারবেই, অন্যায় করলে তার শাস্তি তো আছেই। হ্যাঁ, অন্যায় করলে তো মারবেই, তুমি অন্যায় না করলে তোমাকে শুধু শুধু মারছে। কিন্তু আমি তো অন্যায় করিনি, কারণ আমি বাইরে ছিলাম, আমি কাজ করবো না, আমার ভালো লাগতেছে না, আমি তো তোমাদের বলতাছি। তারপরে তোমরা যেখানে আমাকে জোর জবরদস্তি করে কাজে দিচ্ছ, তাদের কাজ না করলে তারা মারবে। কিন্তু আপনি তো একটা দায়িত্ব নিয়েছেন যে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি চলে যেতেও চান কোথাও, তাহলে কি তাদেরকে বলে সুন্দরভাবে সিস্টেম করে কোনো এক জায়গায় যাওয়া উচিত না? না, আমি তো তখন মনে করেন আমার কাজ করার মন একবারে উঠে গেছে যে আমি আর কাজ কাম কিছুই করবো না। তাহলে আপনি সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিজের বাসায় চলে গেলেন না, কারণ হচ্ছে আপনার বাবা মা আপনাকে বকা দেবে? হ্যাঁ, বাবা মা বকা দিবে। তারপর মনে করেন যে বাবা আসলো, বাবাকে ডাকা হইলো যে আপনার মেয়ে কাজ কাম করে না। তো ওই দিনকা ওই মামার বোন আমাকে ঝাড়ু দিয়ে একটা বাড়ি দেয়।
যার কারণে আমি ঘরে কোনো কাজ করি না, ওনারা কাজ কাম সব করতেছে, আমি বসে বসে কান্না করতেছি আর দেখতেছি। আর নিচে ফ্লোরের সাথে নিজের মাথা নিজে ইচ্ছা মতো টাকাইতেছি। কারণ আপনাকে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া হয়েছে? না, ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া হয়েছে পরে। আচ্ছা, কাজকাম করতেছি না, নিজের মতো নিজে ইচ্ছা মতো ফ্লোরের সাথে টাকাইতেছি আর কান্না করতেছি। কি জন্য এটা কেন করছিলেন? কেন করতেছি, আমি তো বললাম আমি কাজ কাম করবো না, আপনি আমার চলে ভালো যেতে লাগে চাচ্ছেন না। সম্পূর্ণ হ্যাঁ, সেখান চলে থেকে? যেতে চাইতেছি, কিন্তু ওনারা আমার যাইতে দিতেছে না, আর আচ্ছা। আমার বাবা মা আমাকে নিতে চাইতেছে না। আচ্ছা, তো আপনার কোথায় যাওয়ার প্ল্যান ছিল যে আপনি যাইতে চাচ্ছেন? আমি যেতে চাইছিলাম ওই যে যাদের বাসার কাজের মেয়েরা বিকেল বিকেল বের হয়, খেলাধুলা করে, তাদের কাছে যেতে চাইছিলাম। তো তারা তো কিছুক্ষণের জন্য আপনার খেলার সঙ্গী হতে পারে, কিন্তু আপনি রাতে কোথায় থাকবেন, খাবেন কি, এগুলো আপনার মাথায় আসেনি? এগুলো মাথায় আসলে কি, যখন আনন্দ করার দিন আসে তখন কিন্তু মানুষ কষ্টের দিনগুলো মনে রাখে না। আপনি বুঝতে পারেননি তখন হ্যাঁ। যে আমি কিসের জন্য আসলে কি ছেড়ে দিতে যাচ্ছি। তো যার কারণে আমি চলে যাই। পরে আমার বাবা আসে বিকালবেলা। আচ্ছা। বিকালে বাবা আসলে বাবা ওনাদের সামনে আমাকে মারধর করে। আহা। পরে বলে যে কি সমস্যা, কি হয়েছে বল। পরে ওনারা আমাকে মারে। আচ্ছা, তারা কি আপনাকে মারধর করতো? হ্যাঁ, ওনারা আমাকে মারে। পরে জিজ্ঞাসা করতো যে কেন মারে। আচ্ছা। পরে বলতাম যে কাজ করতে বলে আমি কাজ করি না। পরে বলে মারবি তো, তোমাকে টাকা দিয়ে রাখছে না কাজ করার জন্য। তার মানে আপনার বাবা কি টাকা পাচ্ছিল? বাবা টাকা পাচ্ছে কিনা সেটা আমাকে বাবা বলতেছে না। আপনার বাবা আপনাকে বলছে না যে টাকা না, পাচ্ছে কিনা? আমি বাবাকে জিজ্ঞাসা করি না, কারণ জিজ্ঞাসা করলে বাবা মাইন্ডে নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। যে আমি টাকা আমাকে দেয় না দেয় সেটা আমি বোঝাপড়া করব। আচ্ছা। তুমি জিজ্ঞাসা করবা কেন? তুমি বোঝাপড়া করতে যাও। তোমার কাজ হচ্ছে এখানে খাওয়া দাওয়া কাজ করো। হ্যাঁ, তোমার যে কাজ তুমি সে কাজ করো। হুম। তো মনে মনে খুব খারাপ লাগতো যে আমি কাজ করব, আমার টাকাটা ওনারা হাতে পাবে, এটা আমি জানতেও পারবো না। তো জানতে পারবো না, ঠিক আছে, আমি আর জিজ্ঞাসা করবো না। আচ্ছা। তো এরকম ইটি করে পরে আবার 2-3 দিনের জন্য রেখা যায়। আচ্ছা। আবার এরকম কাজ কাম করি না, ওনারা এরকম মারধর শুরু করে। তারপর ওই মামা এরকম হাত উঁচা করে এরকম দাঁড়া করায় রাখে। আচ্ছা। মাথা উপরের দিকে দিয়া, মাথা উপর দিকে দিয়ে 2 হাত কাঁধের উপরে উঁচু করে দিয়ে দাঁড় করে দাঁড়ায় রাখে। থাকতে বলতো। আচ্ছা। বলে ওটা ওর শাস্তি। আচ্ছা। ও কাজ কাম করবে না, ও চলে যেতেছে, তাহলে ও একটু শাস্তি পেয়ে যায়। পরে এরকম তখন অলরেডি ডিসাইড হয়ে গেছে যে আপনি চলে যাবেন? হ্যাঁ। পরে আমি বলতেছি আমি আর থাকবো না, কাজ কাম করবো না। পরে 2 দিন এরকম করার পর আমার বাবাকে আবার ডাকা হয়। আচ্ছা। ডাকা হওয়ার পর বাবা আসে, পরে বলে যে না, এরকম যদি করে তাহলে তো আর রাখা সম্ভব না আমাদের পক্ষে, কারণ কোথায় কোথায় চলে যাবে, পরে পাবেন না খুঁজে আমাদের গায়ে ধরবেন। অবশ্যই তাই, অবশ্যই তাই। পরে আমার বাবার হাতে দিয়ে দেয়। পরে আমার বাবা বাসায় নিয়ে আমাকে অনেক বকাবদ্ধ যা করার করার পরে তারপর মনে করেন যে আমি থাকি, যে আমার বাবা মা যদি আমাকে বকাবদ্ধ করে তাও আমার ভালো লাগে, কারণ বকাবদ্ধ হচ্ছে বাবা মার একটা ভালোবাসা। আসলেই তাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবা মা আপনাকে বকা দিক, কিন্তু আরেকজন আপনাকে বাবা মা বকুক মারুক, ওনারা আমার মাইরা ফেলাক কাইটা ফেলাক, আমার কোনো সমস্যা নাই, ওটা আমার ভালোবাসা। আচ্ছা। ওটা আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইতেছি। ওকে। তো এরকম ঘোরাফেরা করি, আবার ঘোরাফেরা করি, সবার সাথে খেলাধুলা করি। কুতকুত খেলা নেশাটা ছিল বেশিরভাগ, আচ্ছা। যেটার কারণে আমার মা আমাকে অনেক না খাওয়া রাখতো, রাত্রে ঘরে ঢুকতে দিত না। বাবা আসলে কান্নাকাটি করে তারপর ঘরে ঢুকতাম। আচ্ছা। তারপর তখন বলতাম যে আর এরকম করবো না, আর এরকম হবে না, এরকম বলে পরে ঘরে ঢুকতাম। তারপর তো দিনের বেলা ওগুলো আর থাকতো না, যে কালকে রাত্রে আমি মাপ চাইছি, এরকম কিছু করবো না। তারপর আমি আবার খেলা করতে চলে যেতাম। আচ্ছা। তো এরকম ঘোরাফেরা করতে, তো যে বাসায় কাজ করছি ওই বাসার সামনে আরেকটা বিল্ডিং। তো উনি আমাকে দেখে, ওনাকে ভালো লাগে, মহিলা, ওনার স্বামী আর ওনার ছেলে বাইরে থাকে, আর উনি একটা ছোট মেয়ে, ওই 3টা ফ্ল্যাটের ভিতরে থাকে, আর ওনার কাজের মহিলা এসে কাজ কাম করে দিয়ে চলে যায়। আচ্ছা। তা উনি আমার বলে ডাকানোর পরে আর কি, নিচে আরেকটা মহিলা ছিল, 3 সিট করে বাসা, উনি হাঁস মুরগি পালতো, ওনার কাছ থেকে আটা ময়দা এগুলো আনতো ওনারা। তো ওনাদেরকে দিয়ে ডাকানোর পরে আমি গেলাম, যার পর কথাবার্তা বলি, দেখি যে হ্যাঁ ভালো লাগলো ওনার কথা, ওনার কাজ কামে সবকিছুই ভালো লাগলো। তারপর ওনার কাছে আমি আবার চলে আসি। এবার এই বাসাটায় আপনি কাজ করা শুরু করেন? এই বাসাটায় কাজ করা শুরু করি। এই বাসায় আমাকে ওইরকম 200 টাকা করে দেওয়া হবে। আচ্ছা। এরকম খাওয়া দাওয়া সবকিছু ওনাদের। রাত্রে বাসায় যেতে পারবো না। রাত্রে বাসায় যাওয়া যাবে না? না। আচ্ছা। তখন আমার এইখানটা খুব খারাপ লাগতো যে আমি আমার মার ভালোবাসা আবার হারায় ফেলাইতেছি, আবার আমাকে মা বাবার থেকে দূরে যেতে হচ্ছে। হ্যাঁ, দূরে যেতে হইতেছে। কিন্তু আমি এবার বলতাম যে আমি কাজ সব করবো, আমাকে যা বলবো আমি তাই করবো, কিন্তু রাত্রে আমাকে বাসায় যেতে দিতে হবে। আচ্ছা। কিন্তু আমার মা এটা পছন্দ করতো না। তার কথা হচ্ছে যেই বাসায় কাজ করবে সেখানেই থাকতে হবে? হ্যাঁ, সেখানেই থাকতে হবে, বাসায় আসতে পারবা না। আচ্ছা। তারপর এরকম করার পর কি করব, আর যাই না বাসায়, যাই না, কান্নাকাটি করি আর যাই করি, বাসায় থাকি। এই কাজ করতেও গেলেন না আপনি আর? না, যে বাসায় কাজের জন্য আসছি ওইখানেই থেকে যাই। আচ্ছা। ওইখানেই থাকি, কাজ কাম করি আর বাসায় যাই না। আচ্ছা। মাঝে মধ্যে 2-1 ঘন্টার জন্য বাইরে, ওনার একটা মেয়ে আছে ছোট, ওকে নিয়ে বাইরে ঘুরতে বেরোই, তখন ফাঁকে পারলে ওরা নিয়ে আমাদের বাসা থেকেও আমি একটু ঘুরে আসি। ওই যে বাসার কাজটা ছেড়ে দিলাম, বের হতে দিত না বাসা থেকে, খেলাধুলা করতে দিত না, এর জন্য বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর
আরেকটা বাসায় যে কাজ নিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা নিয়ে হ্যাঁ, খেলাধুলা করতে বেরোতে দিত, তো খেলাধুলা করতে দিত, আবার মাঝে মধ্যে দিতে চাইতো না, আটকেও রাখতো। আচ্ছা আটকে রাখতে দিতে চাইতো না। তো এখন ওনার মেয়েকেও বেরোতে দিচ্ছে না, আমাকে বেরোতে দিচ্ছে না। আচ্ছা। এখন তাহলে তো আমি আর জোর করে বেরোতে পারি না। না পরে আমি বললাম যেটুকু ছিল সেটুকু চলে গেল। তারপর আবার আগের মতো করা শুরু করে দিই যে বাসা বাড়ি তার কাজ করবো না, মার খাই বাবাকা খাই যাই খাই মা বাবার কাছেই পড়ে থাকবো, কিন্তু বাসায় কাজ আর করবেন না, বাসায় কাজ আর করবো না, কারণ আপনি খেলতে পারছেন না। এবং কারণ আমি খেলাধুলা করতে পারতেছি না। পরে ওই আন্টির সাথে মানে আমার অনেক ঝগড়াঝাটি হয়। পরে আন্টি মানে আমার রাখার জন্য বলে যে তুই যদি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে নাইমা যাস চলে যাস, তাহলে আমি চিৎকার চেঁচামেচি করবো, বলবো যে আমার আলমারি থেকে তুই টাকা নিয়ে গেছিস, যে আমার কিছু সোনা গয়না ছিল তুই এগুলো নিয়ে গেছিস। আচ্ছা উনি রাখার জন্য আমার এগুলো বলতেছে। আর উনি লোকটা খুব বিশ্বাস্ত লোক ছিল, যার কারণে ওনার আলমারির চাবি, ওনার আলমারির ডয়ারের চাবি, সবকিছু চাবি সবসময় আমার কাছে রাখতো, আমার কাছ থেকে নিত, আমার কাছে দিত রাখার জন্য। তারপর মাঝখান থেকে ওনার কি হয় উনি জানে, আলমারির চাবি উনি আমার কাছ থেকে লুকায় লুকায় রাখতো। কেন আপনি কি কোন রকম কোনো অপরাধ করেছিলেন এই এটা ক্ষেত্রে? এটা আমার জানা মতো আমি কোনো অপরাধ করিনি, কারণ উনি দোকানে আমাকে পাঠাইলে যদি 58 টাকাও ফিরে আসতো ওটাও আমি ওনাকে দিয়ে দিতাম, আমি রাখতাম না। এখন ওনার ভিতর থেকে কি ফিল করতেছে এটা উনি একমাত্র জানে, যার কারণে আলমারির চাবি আমি বিছনা গুছাইতে গেলে উনি ওনার মেয়েকে পাঠাইতো যে আলমারির চাবিটা নিয়ে আসো। আচ্ছা উনি এক রুম থেকে আরেক রুমে আসছে, তখন চাবিটা নিয়ে যেত। তখন আমি নিজে নিজে মনে মনে বলতেছি, ওনার সামনে সরাসরি বলি না, যে খালা কি তাহলে দেখছে যে আমি ওনার টাকা পয়সা দিকে বেশি কিছু সরাইতে, যার কারণে উনি আলমারির চাবি সরাই রাখতেছে। পরে আবার চিন্তা করি যে না, ওনার জিনিস উনি সরাই রাখতেই পারে, আচ্ছা সেভ করে রাখতেছে, রাখুক। তো ওই জন্য আমি আর কিছু বলি না। পরে কাজ কাম থেকে মন উঠা যায়, পরে যাওয়ার জন্য পাগলা মিটিং শুরু করে দিই। পরে এখন আমাকে বলে তুই একা আসছিস, ঠিক আছে, তোকে একা তো ছাড়া যাবে না। অবশ্যই। পরে আমি বলি ঠিক আছে, আপনি কাকে ডাকবেন ডাইকে পরে আমার ই করেন। পরে আমার বাবার খবর দেয়, খবর দেওয়ার পর যাই। পরে আবার ওইরকম বাবা বকাবদ্ধ করে, তখন আমি বাবাকে টাকা পয়সা কিছু দিতাম না। আচ্ছা সব টাকা আপনার নিজের কাছে হ্যাঁ, থাকতো? আমি নিজে নিতাম। আপনি কি করতেন টাকা দিয়ে ওই সময়? টাকা নিয়ে ওই যে তখন তো মনে করেন যে বাবা মা অনেক খাওয়াইছে, এমন না যে খাওয়াই নেই, তারপরে বাহিরের খাবারের জিনিস উপর একটা নেশা ছিল। আচ্ছা চিপস জুস এগুলা খাইতাম, পাইতাম। তারপর যখন যেটা মন চাইতো মাস শেষে ওই টাকাটা দিয়ে খায়া তারপর আবারই করতাম। আচ্ছা আবার উনি যখন টাকা দিত তখন খাইতাম, খাওয়ার শেষ করে আবার এরকম। বাবা আসার পর বলে যে টাকা পয়সা কিছু আছে, আমি বলছি না। পরে আন্টি বলে কি যা দিছি ওরে ও সব খায়া বইসা আছে, 1 টাকাও রাখে নাই, আচ্ছা খুব উজাইরা, টাকা পয়সা কিছু রাখতে পারে না, এরকম বলার পর আমি চলে যাই। যার পর বাবা মার যে বাসায় থাকে হ্যাঁ হ্যাঁ ওই বাসায় যাই। তারপর ওই যে আমার ছোট ভাইটাকে রুমের ভিতরে রাখলো, আটকে রাখলো। স্কুলে যাইতে চাইছি, স্কুলে 2 দিন গেছি। এখন ওনারা বলে কিছু লেখাপড়ার জন্য স্লেট মিলেট এগুলো দেয়, দেওয়ার পর লেখাপড়া কোনো মতো হালকা পাতলা করি, কারণ এটা তো কখনো আমি করি নাই। করতে করতে দেখতে দেখতে দেখবো, করবো, শিখবো। তো দেয়, আমি লেখি, আমার লেখাটা নাকি হয় না। পরে তারপর বলে যে মোটামুটি হয়েছে, কিন্তু পুরো কমপ্লিট করে পারতে তোমার আরো কিছুদিন সময় লাগবে। এটা কোথায় থেকে বলে আপনার? তা আমার বাবা মারা যে বাসায় থাকতো ওই যে ব্যাটালিয়ন বউবাজার হ্যাঁ, ভালের হ্যাঁ। নিচে। হ্যাঁ আর আপনার ব্র্যাক স্কুলটা হচ্ছে আপনাকে ব্র্যাক স্কুলে ভর্তি করে দিয়েছিল কে? ব্র্যাক স্কুলে ওখানে কাউকে ভর্তি করাই দিতে হতো না, জাস্ট গেলেই পড়াশোনা হ্যাঁ, করা যাবে? গেলেই নিজেরটা নিজে বললে ওনারা পড়াশোনা এবং আপনি করে। নিজে থেকেই গিয়েছিলেন? হ্যাঁ, মানে মাঝখান থেকে আর কিছু কিছু ওনাদেরকে দিতে হবে আর কি, 10 টাকা স্কুল পরিষ্কার করার জন্য, 2 টাকা করে সবাই দিত স্কুলে একটা ঝাড়ু কেনার জন্য, আচ্ছা, আচ্ছা, এরকম। আচ্ছা। তো এটা তো বাবা মা দিত না সব সময়, হ্যাঁ। অভাবের সংসার। পরে এরকম করতে 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 দেখা যাচ্ছে ওনাদের কি একটা সমস্যা হলো যে যারা মোটামুটি লেখাপড়া পারে তাদেরকে রাখবে, আর যারা না পারে তাদেরকে রাখবে না। আচ্ছা পরে কি করার, না রাখতে চাইলে তো স্কুলে জোর করে থাকা যাবে না। পরে চলে আসি, চলে আসার পর ছোটখাটো চাকরির খবর পাইছি। কিরকম? যে প্রিন্টের চাকরি। প্রিন্টের চাকরি বলতে? প্রিন্টের চাকরি আপনার যে গেঞ্জি দিয়ে একটা প্রিন্ট হয় না, আচ্ছা আচ্ছা কালার দিয়ে, ওইরকম হ্যাঁ। প্রিন্টের চাকরি পেয়েছি। তো আমার জীবনের প্রথম চাকরি। তখন আপনার বয়স কত? তখন কত হবে, 9 থেকে 10 বছর। 10 বছর বয়সে প্রথম চাকরি। আচ্ছা 1400 টাকা বেতন চাকরি। আচ্ছা 1400 টাকা, আমি তো কিছুই জানতাম না, মাত্র নতুন ঢুকছি, কিভাবে কি করতে এটা জানবো। তারপর তো ওখানে চাকরি করতে থাকি। ওখানে কাজ শিখতে গেলে ওইখানকার লোকজনকে নাকি খাওয়াতে হবে। আচ্ছা যে প্রতিদিন ভালো মন্দ কিছু নিয়ে, মেয়েদের তো বেশিরভাগ পছন্দ টক, হ্যাঁ। বড়ই তেঁতুল এগুলো পছন্দ, তো এগুলো নিয়ে যেতাম, ওদেরকে খাওয়াইতাম। তারপর ওরা হাতে ধরে মানে কাপড়ের উপর যে গরম হিটটা দেয় না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দেওয়া একজনের শিখাইলো। আচ্ছা শেখানোর পর আমি মোটামুটি পারি, তারপর আর কারোর কাছে যাই না। ওই ডায়েট দেওয়াটা শেখার পর আমাকে সুপারভাইজার ডায়েট দেওয়ার জন্য দেয়, কিন্তু ওটা দিয়ে আপনি অনেক সময় গেঞ্জি কাপড়টা পুড়া যায়। আচ্ছা পুড়ে যাওয়ার পর মনে করেন যে সুপারভাইজার মারধর দেয়, আবার আপনার বেতন থেকে টাকাও কাটা রাখে। আচ্ছা বেতন থেকে টাকাও কেটে রাখে। গেঞ্জিটার এটা কাজটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ এই কাজটার ক্ষতিপূরণ
কিন্তু আমি মাইরটা খেলাম তো ফাও। রাইট, কিন্তু এটা তো ওনাদের হয় কাজ শাস্তি বোঝানো দিক যায় না। না হলে টাকা কাটুক। হ্যাঁ, তারপর কিছু বলতাম না, এরকম মাস যেতেছে দিন যেতেছে, তখন এরকম করতে 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 চাকরি করতেছি আপনার প্রায় 7-8 মাস। আচ্ছা, 7-8 মাস চাকরি করতেছে। তাও ওখানকার আমাদের পাশের বাসার আরেকটা ছেলে গেছে, হ্যাঁ, ওর বয়সটা হয়তো আমার চেয়ে 2-3 মাসের বেশি হবে বা 1 বছরের বেশি হবে এরকম। আচ্ছা, তো ওর সাথে আমার গ্যামজাম হয় কি, আমি ওই মেয়েদেরকে না টেবিল কাছাইতে দেয় না আর আচ্ছা। কি, যেটা দিয়ে আপনার কালারটা টানে স্কিনের উপর রেখা, হ্যাঁ, ওইটা দিয়ে মেয়েদেরকে টেবিল কাছাইতে দেয় না, কারণ আচ্ছা। মেয়েদের ওড়না ঠিক থাকে না, জামা ঠিক থাকে না এরকম। তো আমি বলতাম কি আমার তো সবকিছু আমি ঠিকঠাক মতো রাখছি, তাহলে আমি টেবিল কাছাইলে সমস্যা কি? পরে এরকম কাছাইতে গেলে ও ডাক দিত, পরে আমি ওর আচ্ছা। উপরে খুব রাগ হয়ে যেতাম যে আমি কাজ করলে তোর সমস্যা কি? হ্যাঁ, পরে এরকম টেবিল শুকাইতে গেলে ও ডাক দিত যে টেবিল পুইরা যাবো, যে আমি বলতাম যে পুইরা যাক, পুইরা গেলে তোর সমস্যা কি? টাকা কাটলে আমার কাছ থেকে কাটবো, মারলে আমার মারবো, তোর তো হ্যাঁ। কোনো সমস্যা নেই। এরকম ও ডাক দেয়, তারপর ওর সাথে এরকম ও আমার পিছে লেগেই থাকে ঝগড়া আচ্ছা। করার জন্য। তারপর এরকম ঝগড়াঝাটি হয়, ও মার খায় সুপারভাইজারের হাতে, আমিও মার খাই। হুম, খাওয়ার পরে ওখানে মনে করেন যে আমাদের গ্রামের বাড়ির আর কি আমার আপন চাচা না, আমাদের পাড়াপড়শি চাচা, আচ্ছা, ওই চাচার মেয়ের সাথে আমার দেখা হয়। ওইখানেই সে ওইখানে কাজ করে। হ্যাঁ, সে ওইখানে কাজ করে, ওর বোনও ওইখানে কাজ করে, বড় বোন। তোর বড় বোন হচ্ছে বিসানি, ও হচ্ছে হেল্পার, আমিও হেল্পার। আচ্ছা, তো ওর সাথে দেখা হয়, দেখার পর বান্ধবী হিসাবে নেই, বোন এখানে তো আর কোনো বোন নাই, বান্ধবী নেই, কাজের জায়গা। কাজের জায়গায় কাজ করলেই হয়েছে। তো ওরকে আমি বেশিরভাগ বোনের চোখে দেখতাম, কিন্তু বোন বলে ডাকতাম না, আচ্ছা, নাম ধরে ডাকতাম, একই বয়সেরই। হুম, তোর নাম ধরে ডাকতাম, ও আমার নাম ধরে ডাকতো, এরকম ডাকতে ডাকতে পরে মনে করেন যে ওকে একটা ছেলে পছন্দ করে। ওর বয়স কত ছিল তখন? ওর বয়স ছিল মনে করেন যে আমার মতনই 10-11 বছর। 10-11 ধরলাম আমি। হ্যাঁ, আর যে আর ছেলেটা কি তাকে ও পছন্দ আমার করতো? চেয়ে 2-1 বছরের বেশি হবে। আচ্ছা, আর যে ছেলেটা পছন্দ করতো ওর বয়স কত হবে, 10 থেকে 9 বছর এরকম। আরো ছোট তার চেয়ে। হুম। আচ্ছা, তো ওকে পছন্দ করে, এখন ও তো মনে করেন যে রাজি হয় না। ও রাজি না হওয়ার কারণে এখন ছেলেটা কয়েকদিন ওর পিছনে ঘুরে এখন আমারে বলে আচ্ছা। যে তোমাকে আমি পছন্দ করি, তুমি কি আমাকে কি করো? পরে আমি কি করছি, তখন কি আপনি বোঝেন এই ব্যাপারগুলো? এই পছন্দ ব্যাপারে করা আমি না করা? কিচ্ছু বুঝতাম না, ভালোবাসা সম্পর্ক কাকে কি বলে এসব আমি কিচ্ছু বুঝতাম না। আচ্ছা, তারপর আমি কি করি, এরকম অনেক মানুষের মুখে শুনি যে ভালোবাসা প্রেম করে এই সেই। তারপর আমি গেঞ্জির কাপড় যে টুকরা টুকরা থাকে আপনার, হ্যাঁ। ওটার আমি ছিঁড়া বড় একটা রশি বানায়া তারপর এক এক রকমের এক একটা জুতা ওটার সাথে গিট্টু দিয়ে পরে ওর কাছে ওখানে সুপারভাইজার জন্য দাঁড়ায় থাকে, পরে ওর কাছে আমি নিয়ে যাই। পরে আমি বলি কি তোর সাথে আমি সম্পর্ক করবো, ঠিক আছে, হ্যাঁ, তুই যদি একটা বারের জন্য এটা পরে গলায় এই সারা ফুলের ঘুরোস, তারপর লাগলে আমিও পরবো ওই মালাটা, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরে ও পরে না, পরে আমার সুপারভাইজার বলে যে সাব্বাস এই কাজটা করার জন্য, আর এরকম কখনো করবা না, কোনো ছেলে প্রস্তাব দিলেই রাজি হবা না, আর আজকে তুমি যে মালাটা ওর জন্য আনছো এটা অন্য কোনো ছেলের জন্য আইনো না, মুখে বুঝায় বলো, যদি না বোঝে তাহলে আমাদেরকে বলো, তারপর আমরা দেখবো কি করা যায়। আচ্ছা, তারপর ওখান থেকে আর কি এরকম করে গেল, যার পর ওখানে এখন বেতন কম, হ্যাঁ, 1400 টাকা কম হয়ে যায়। তারপর আমার বোন জামাই কাজ করতো, হ্যাঁ, তো ওনার ওখানে আমি যাইতে চাই নাই, বা আমার বোন জামাইও বলছিল যে একসাথে কাজ করাটা ঠিক হবে না, কারণ তোমার একটা সমস্যা হবে আমাকে ধরবে যে মাস্টারের শালি, আবার আমার একটা সমস্যা হবে বলবে যে তোর দুলাভাই এরকম এরকম। তো আমি বললাম যে অফিসে কোনো দুলাভাই নেই আর আমি কোনো শালিও নেই। তারপর আপনি ওখানে কাজ করা শুরু করলেন। তারপর আমার দুলাভাই আমাকে নিয়ে যায়। ওখানে কি বেতন বেশি ছিল? ওখানে বেতন বেশি ছিল, 2400 টাকা। আচ্ছা, 1400 টাকার বেতন ছিল, 2400 টাকা। আচ্ছা, 2400 টাকা আপনি বেতনে তখন ওখানে কাজ করা শুরু করলেন। তারপরে কি হলো? হ্যাঁ, ওখানে কাজ করতে করতে তারপর মানে ওখানে অনেকদিন কাজ করার পরে ওখানে একটা ছেলে ঢুকে, বগুড়া ওর বাড়ি। আচ্ছা, তো ওখানে একটা বগুড়ার একটা মেয়ের সাথে আমার বান্ধবী হয়ে যায়। আচ্ছা, তারপর মানে ওরে আমি এতটাই পছন্দ করতাম, আমার মুখের জিনিস ওরে আমি খাইতাম, ওর মুখেরটা আমি খাইতাম। সবাই বলতো যে তোর একটা বোন আছে এই অফিসে, তুই তো তাকেও এতটা ভালোবাসিস না, আচ্ছা, আচ্ছা, যে তুই বান্ধবীটাকে এত ভালোবাসিস। পরে আমি বলি ওকে কি কেন যে ওকে এতটা ভালো লাগে আমি নিজেও জানি না। আচ্ছা। তারপর ওই বগুড়ার ছেলেটা আমার ওই বান্ধবীকে দিয়ে আমাকে প্রস্তাব দেয়, আমি রাজি হই না। সেই ছেলেটা বয়স কত হবে তখন? সে ছেলেটার বয়স হবে আপনার মনে করেন যে 15-16। 15-16। আচ্ছা, আচ্ছা, আর আমার 11। আচ্ছা। তারপর প্রস্তাব দেয়, আমি রাজি হই না। হুম। তখন মানে এমন একটা মানুষ ছিলাম, গান গাইতাম, কাজ করতাম আর গান গাইতাম। আমি তো আমার কাজই আছি, কাজ করতেছি, গান গাইতাছি। তো ওই ছেলেটা আমার সামনে যা বলে যে আচ্ছা আপু আপনি এত গান কিসের জন্য? তা আমি বলি যে কেন ভাই, আপনার কি কোনো সমস্যা? গান আমার ভালো লাগে, তাই আমি গান গাই আর কাজ করতেছি। তারপর থেকে না মুখে আর কোনো গানই আসে না, কেমন একটা ধরে গেল লজ্জা আর কি। কেমন একটা ধরে গেল। পরে ভালো লাগতেছে না যে উনি এমন একটা কুফা যে কথাটা বলে আমার মন থেকে গানটাই দূর করে দিল। পরে এরকম আমার বান্ধবীকে বলি, পরে ওই ছেলেটার সাথে আমি কিভাবে জড়াই আমি নিজে বলতে পারি না। কিভাবে জড়াই যান নিজে বলতে পারেন না মানে? বুঝলাম না, মানে তার সাথে আপনি প্রেমের সম্পর্কে জড়িয়ে যান? হ্যাঁ, প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই, যে যার কারণে আপনি গান গাওয়া আপনার আর ভালো লাগছে না, তার সাথে প্রেমের সম্পর্কে জড়াই গেলেন। তখন না, গান গাওয়া যখন ভালো লাগতেছে না তখন আমি তার সাথে প্রেমের সম্পর্কে কিছু বলতাম না, তার মানে তার সাথে আমি কথাই বলতাম না। সে আমার হাতে পানি খাইতে চাইতো, আমি তাকে পানি দিতাম না, আমার বান্ধবীকে দিয়ে পাঠাইতাম, বা আমি বলতাম যে আমার সাথে এরকম কোনো কথা বলবেন না, কিছুই করবেন না,
সবাই শুনলে আমার দুলাভাইকে খারাপ বলবে। হ্যাঁ। পরে বলে যে কেন মাস্টারের শালীর কি কোনো মন নেই, মাস্টারের শালীরা কি প্রেম করে না? আচ্ছা পরে আমি বলছি হ্যাঁ করে, কিন্তু আমি চাই না আমার দুলাভাইয়ের কোনো অসম্মানই হোক এখানে। আচ্ছা, তারপরে কবে এই সম্পর্কে জড়ালেন আপনি? পরে তার কয়েকদিন পরেই মানে আমার বান্ধবীকে দিয়ে ওই ছেলেটা আমাকে ডাকায়, আচ্ছা বা ওদের বাসার গলির কাছে নিয়ে পরে আমাকে বলে, অনেক কান্নাকাটি করে, পরে বলে দেখো তুমি রাজি হয়ে যাও, তোমার আমি অনেকটা ভালোবাসি করি। পরে রাজি হয়ে যাই। আমি কিন্তু জানি না প্রেম সম্পর্ক কাকে বলে। আচ্ছা, আমি রাজি হয়ে যাই। রাজি হওয়ার পরে এরকম করি, পরে আমার দুলাভাই আস্তে আস্তে তার কানে খবরটা যায়। কিভাবে খবর যায়? আপনারা কি একসাথে ঘুরতে যেতেন বা না, দেখা ওর করতেন সাথে বা কোথাও কিছু? ঘুরতে যেতাম না। আমার কি আমার বান্ধবীটাকে সবাই খারাপ ভাবতো। কেন? কারণ ও ছেলেদের সাথে বেশি কথা বলে, ছেলেদের সাথে হাসতামশা বেশি। আচ্ছা, কিন্তু পরে আমি এটা ভাবতাম যে ছেলেদের সাথে শুধু কথা হাসি এগুলো করলে কি মানুষ খারাপ হয়ে যায়? অবশ্যই না। পরে এরকম কিছু করার পর আমি ওর ভিতরে এরকম খারাপ কোনো কিছু দেখি না, যে একটা আছে না ছেলেদের সাথে খারাপ কোনো কাজ করে বা অন্য হ্যাঁ, কিছু, হ্যাঁ। এরকম কিছু আমি দেখি না। যাক, আমাদের অফিসে একটা ছেলে ছিল, ওকে পছন্দ করতো প্রিন্টার, আমাকে যে পছন্দ করতো সে কোয়ালিটি, আচ্ছা, আর ওকে যে পছন্দ করতো প্রিন্টার, ওর সাথে আর কি একটু হাতাতে পারাপারি এরকম কিছু হইতো, যার আচ্ছা। জন্য ওকে খারাপ ভাবতো। হুম। পরে এরকম আমাকে বুঝাইতো আমার দুলাভাই যে তুমি ওর সাথে কথা বলবা না, ও খারাপ, ও ভালো না। ওই মেয়েটার সাথে? হ্যাঁ, কিন্তু আচ্ছা। ওর সাথে কথা না বললে আমি থাকতে পারতেছি না, আচ্ছা, অনেক খুব খারাপ লাগে। তারপর এরকম ওই কথা নিয়ে আমাকে অনেক মারধর অনেক কিছু করা হয়। তারপর আমার কথা বলা ফিরাইতে পারতেছে না। তারপর মনে করেন যে ওইখান থেকে একই অবস্থা, চাকরি করি, টাকা পয়সা কিছু পাই না। টাকা পয়সা পান না? এখানেও টাকা পয়সা পাচ্ছেন না? টাকা পয়সা আর কি, আমার দুলাভাই কালার মাস্টার না, ওনার নিজের হাতে বেতন দেয় শ্রমিকদের। আচ্ছা, তো বেতন দেওয়ার পর আমাদের হাতে বেতন দেয় না, আমার বোনের হাতেও বেতন দেয় না, আমার হাতেও বেতন দেয় না। তারপর ওখানে আমার বড় ভাই ওখানেও ঢুকে কাজ করার জন্য, তাহলে বেতনটা কার হাতে দিত? আমার বাবার হাতে দিত। আচ্ছা, আপনার বড় বোনেরটা এবং আপনারটা? না, আমার বড় ভাইয়েরটা, আমার ছোট বোনেরটা, আমারটা। আচ্ছা আচ্ছা আমার বাবার হাতে দিত, আমাদের হাতে দিত না, কারণ আমরা টাকা চুরি করব, চুরি করে রেখে দেবো, কিছু করবো, আচ্ছা। এর জন্য দিত না। বাবার হাতে যখন দিত, বাবার কাছে 100 টাকা চাইলে 100 টাকা দিত। 100 টাকা দিয়ে যে কয়দিন যা খাইতে পারি, যা চলতে পারি। আর বাবা বলতো যে তোমাদের কিছু করা লাগবে না, তোমাদের যা লাগবে তোমরা আমাকে বলবা, আমি কিনা দিব, আচ্ছা কিন্তু তোমরা টাকা পাবা না। আচ্ছা তো এরকম করে দেখতেছি হইতাছে না। পরে আমি বলতেছি না বাবা, এরকম করে হয় না। পরে ওখান থেকে দুলাভাইয়ের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দিই। আরেকটা চাকরি নিতে গেলাম, ওখানে বেতন দিল 2500 টাকা। আচ্ছা, এবার আরো 100 টাকা বেশি বেতন হ্যাঁ, জয়েন করলেন। 100 টাকা বেশি বেতন দিল ওইখানে চাকরি করতে করতে। পরে মনে করেন যে ওইখানে তখন কি আপনার ওই ছেলেটার সাথে সম্পর্ক চলছে? না, ওই ছেলেটার সাথে ওইখান থেকে সম্পর্ক ছেড়ে দিছি, কারণ ওই ছেলেটা আমাকে বিয়ে করবে না এরকম আলোচনা চলতেছে। আচ্ছা। মানে ওর বন্ধুদের সাথে আলোচনা করতেছে, আমার দুলাভাই খবর পাইছে। আচ্ছা, আর ওর জন্য আমি খুব মারামারি কান্নাকাটি খুব করছিলাম, যার জন্য ওর বাসায় প্রস্তাব নিয়ে গেছিল আমার মা বাবা। তো আমার মা বাবাকে ফিরাই দিছে। তখন যদি আমার মা বাবা এই কথাটা আমাকে বলে, আমি কিন্তু তাহলে ওই ছেলের দিকে আর ঘুরে তাকাই না, কিন্তু তারা আমাকে বলে না। তারা আমাকে অনেক লাস্টে বলে যে তোর জন্য তো আমরা ওর কাছে প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু ও রাজি না, ও তোকে বিয়ে করবে না, আর ও নেশা পানি এগুলো করে। পরে আমি বলছি যে তাহলে দরকার নেই, আচ্ছা তাহলে দরকার নেই। পরে ওখানে চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় যখন চাকরি করতে চাই, তখন যাওয়ার আগে একটা ঘটনা ঘটে। মানে যেখানে আপনি 2400 টাকা বেতনে চাকরি করতেন, সেখানে আবার একটা ঘটনা ঘটে। আচ্ছা, মানে আমাদের ওই রূপা মেয়ের সাথে একটা মেয়ে, হ্যাঁ, ওর নাম নাদিরা। আচ্ছা তো ওর সাথে আমিও বন্ধুত্ব হয়ে যাই। হয়ে আচ্ছা। যাওয়ার পর ও যে বাসা থাকে ওই বাসায় রুবেল নামের ছেলেটা থাকে। হ্যাঁ, তো ওর সাথে জোর জবরদস্তি করে বিয়ে হয়। জোর জবরদস্তি করে বিয়ে মানে ও বিয়ে করবে না, ওকে বিয়ে করবেই। ও ভাত খেতে গেছে, রুমের ভিতরে বসে ভাত খেতেছে, হ্যাঁ। ওই রুমের ভিতর কেউ নেই, ছেলেটা ঢুকছে রুমের ভিতরে, বইলা ঢুকে কথা বলতেছে, আর এরকম অবস্থায় মানুষ দেখে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয়। মানে একটা বদনাম ছড়ানো হয় হ্যাঁ, ইচ্ছা করে। আচ্ছা, পরে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে এখন মনে করেন যে আমি ওখান থেকে চাকরি ছেড়ে এসে পড়ছি, এখন আর ওকে দেখি না। আচ্ছা। আর এমনি বলি যে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে, এমন জায়গায় দেখতে যাবো যাবো করে হ্যাঁ। যাই না। পরে ওই যেখানে 2500 টাকার বেতনে চাকরি, হ্যাঁ। ওইখানে ওর শাশুড়ি চাকরি করে, আচ্ছা। ঝাড়ু দেয়। আচ্ছা, ঝাড়ু দেওয়ার ওই পরে নাদিরা মেয়েটার শাশুড়ি। আচ্ছা, তারপর ওখানে চাকরি করি। চাকরি করতে করতে পরে ওই খালাকে একদিন বলি যে মুখ জায়গায় আমার একটা বান্ধবী থাকে, এরকম করে বিয়ে হয়েছে। পরে উনি বলে এটা তো আমার ছেলের বউ। আচ্ছা, নাদিরা তো আমার ছেলের বউ। আমি বলি কি বলো তোমার ছেলের বউ? হ্যাঁ আমার ছেলের বউ। পরে আমি বলি তাহলে চলো, ভালো হয়েছে, একদিন দেখতে যাই। পরে এরকম দেখতে যা, পরে কয় কি কয় ও তো নাই, ও পলায় গেছে। আচ্ছা। পরে এখন তখন আপনারা জানতে পারেন যে নাদিরা ওই ছেলেটার কাছ থেকে পালিয়ে চলে গেছে কোথাও। পলায় গেছে। আচ্ছা, পলায় যাওয়ার পরে এখন ওর সাথে ওর হাজবেন্ডের সাথে একটা বন্ধু থাকতো, ওর নাম বাচ্চু। ও আমাকে পছন্দ করতো। ও নাদিরার হাজবেন্ডের বন্ধু। আচ্ছা, ও আমাকে বললো যে বিয়ে না আপনাকে না খুব পছন্দ হয়েছে। আমি বলছি কি হয়, মানুষকে মানুষের পছন্দ হইতেই পারে, স্বাভাবিক। পরে বলে না এরকম না, আপনাকে আমি বিয়ে করব। তো উনি আমার কাছে কান্নাকাটি করে বলে যে দেখেন আমি এই বিয়েটা করছি আমার বাপ মার চাপে পড়ে, আমার নিজের ইচ্ছা না। আচ্ছা। এখন আমার একটা সন্তান, এই সন্তানটার জন্য আমি আমার বউটাকে ছাড়তে পারতেছি না, যে কারণে আমি দূরে কোথাও যেতে পারতেছি না। পরে আমি বলছি দেখেন যা কিছু করেন না করেন, বাচ্চাটাকে হারায়েন না, আচ্ছা, বাচ্চাটাকে কোনো অনাহার কোনো কষ্টের জীবনে যাইতে দিয়েন না। হুম। পরে বলে হ্যাঁ যাইতে দিব না, তুমি যদি আসো। পরে এরকম পর্যায়ে ওনার সাথে রিলেশন সম্পর্ক করি আর তার কি। ওয়াইফ থাকা অবস্থায়? ওনার ওয়াইফ জানে না,
ওনার আপনার সাথে কাছে এটা just- খারাপ লাগেনি যে একজনের ওয়াইফ আছে তারপরে আমি তার সাথে সম্পর্ক রাখছি? আমার কাছে খারাপ লাগে না কোথা থেকে। উনি বলল যে ওনার ইচ্ছাতে বিয়েটা হয় নাই, জোর জবরদস্তি করে বিয়ে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে উনি হয়তো ডিভোর্স দিয়ে ওই তার সাথে ছাড়াছাড়ি করে তারপরে একটা সম্পর্কে যেতে পারতো। হ্যাঁ, তারপর আমি ওনার সাথে তো শুধুমাত্র সম্পর্ক বলতে কি প্রেম করি, কথা বলি, এটাই। না আসলে আমরা তো সম্পর্ক বলতেই শুধু শারীরিক সম্পর্ক বুঝি না, মানসিক সম্পর্কটাই সবার আগে সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, এই মানসিক সম্পর্কটাই হচ্ছে ওনার সাথে কথা তো বলতে। যেই মানুষটার আরেকজন আছে জীবনে, আপনার কি তার কাছে মনে হয় নাই যে আমি এরকম আরেকজনের জীবনের মধ্যে কেন যাব? সে যদি ওই জীবনটা ফেলে এসে তারপরে আসে, তারপরে আমি তার জীবনে যেতে পারি। আপনি হয়তো এটা বলতে পারতেন যে আপনি আপনার আগের ওয়াইফকে ছেড়ে দেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি এখানে কাজ করছি, আপনি আপনার আগের ওয়াইফকে ছেড়ে দেন, তারপরে আমরা যাই। এরকম আপনার মনে হয়নি যে আপনি আরেকটা মেয়েকে ধোকা দিচ্ছেন? না, এরকম আমাকে অনেকেই বুঝাচ্ছিল, তখন আমার মাথার ভিতরে এসব কিছু আসে নাই। অনেকেই আমাকে বুঝাইছিল যে দেখো তুমি যে কাজটা করতেছো এই কাজটা তো ঠিক না, একটা মেয়ের সংসার ভাঙিয়া তুমি আর একটা তুমি নিজে যাইতেছো হ্যাঁ। সংসার করতে, হ্যাঁ। তুমি কি পারবা সংসার করতে? তুমিও তো পারবা না, হয়তো তোমারও এরকম হতে পারে। তখন তো আমার এত কিছু ছিল না, পরে আমি বলছি না এরকম আমার কিছু হবে না। আপনার আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল? হয়ে গেল। আচ্ছা। বিশেষ হয়ে গেল। এখন দেখি কি কয়েকদিন পরে ও আমাকে ডাকে ফোন কইরা হ্যাঁ। যে এই ওর সাথে থাকার জন্য, আমাদের বাসার কাছে আলাদা রুম উঠতেছে, ওখানে ওই রুমের ভিতরে এক রাত থাকার জন্য। এক রাত থাকার জন্য? হ্যাঁ। এরপরে আমি বলি যে না এটা তো সম্ভব না, আচ্ছা। এটা তো সম্ভব না। পরে উনি আমাকে বলছে যে ঠিক আছে তাহলে তোর সাথে আমার সাথে সম্পর্ক নাই, শেষ। পরে আমি বললাম যে ঠিক মানে আছে। তার ভালোবাসা ওই রুমে সীমাবদ্ধই ছিল? পরে আমি বলছি যে ঠিক আছে, এর জন্য যদি এরকম করতে হয় তাহলে করলাম, আমার আর তাহলে এরকম ভালোবাসার দরকার নেই। আচ্ছা। কারণ এরকম নাকি অনেকেই হয় যে এখনকার, তখন যেটা আর কি শুনতাম যেরকম মেয়েদেরকে ছেড়ে দেয়, সম্পর্ক কথা বলে এগুলো করে, তারপর আর বিয়ে করে না, কিছু করে না। আচ্ছা আচ্ছা। পরে আমি এটার জন্য কথাটা ওনাকে ফিরিয়ে দিই। পরে ওখানে আস্তে আস্তে রমজান মাস আসতে চললো। আচ্ছা। তখন আমার আম্মু প্রেগনেন্ট। আচ্ছা। তখন আমি খুব একটা লজ্জার ভিতরে পড়ে যাই যে আমরা 5টা ভাই বোন থাকতে আমার আম্মুর আবার আরেকটা মেয়ে হচ্ছে, মেয়ে কিনা ছেলে তখন তো তা জানতাম না, যে আমার আম্মু আবার প্রেগনেন্ট, এই বুড়া বয়সে প্রেগনেন্ট। এখন আমার বড় বোন জামাই, আমার বড় বোন, যার মধ্যে আমার বড় ভাইয়ের বউ আছে। হ্যাঁ। এটা লজ্জার ভিতরে পড়ে আমি ওখান থেকে ওই রমজান মাসে সবাই সাজুগুজু করে অফিসে যাবে, বিদায় নিবে, অফিস ছুটির বিদায় নিবে। আচ্ছা। অনেকে আসবে অনেকে আসবে না, তার জন্য আমি বলি কি যে আমার কিছু টাকা দরকার, আমি এটা করব। তারপর ওনা আমাকে দেয় না। পরে আমি আমার ছোট বোনকে বলি যে আমি এরকম করলে আমি এই রুমে থাকবো না। কোন রুমের কথা বলছেন? আমার বাবা মার সাথে বাবা মার সাথে আপনি তখনও থাকতেন? হ্যাঁ থাকতাম। পরে আমি বলি কি যে আমি থাকবো না, আমি চলে যাব। আচ্ছা, তখনও কি আপনার বেতনটা আপনার বাবা মার কাছেই যাইতো পুরাটা? হ্যাঁ, বেতন যা পেতাম সবাই না বাবা মার হাতে দিতাম। আচ্ছা। আর মাঝে মধ্যে যদি 2-1 দিন না যেতাম ওটা তো অফিস থেকে কেটে রাখতো। হ্যাঁ হ্যাঁ। পরে বললাম যেরকম করলে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি আচ্ছা। চলে যাবো, তুই যদি যাস আমার সাথে কাপড় চোপড় গুছা, বাবা মাকে ছেড়ে চলে যাবেন একবারে? আর যদি না যাস তাহলে তুই থাক, আচ্ছা। আমি একাই চলে যাই। পরে এই কথাটা বললাম দেখে আমার বড় বোন যেমন আমাকে একটা ঘুষি মারে, যার কারণে আমার গালটা ফুলে যায়। পরে আমি বলি কি যেহেতু অন্যের ছেলের হাতে মার খাবো গেলে, আমার বাবা মারুক, আমার মা মারুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দুলাবে মারবে কেন? আচ্ছা। উনি মারবে কেন? উনি অধিকার আছে ভালো কথা বলার, ভালো কিছু দেওয়ার, এটা ওনার অধিকার আছে, মারার অধিকার নেই, উনি মারবে কেন? পরে আমি চলে যাই, পরনে এক সেট আর এক সেট কাপড় নিয়ে আমি বের হয়ে চলে যাই। আপনার হাতে তখন টাকা পয়সা ছিল? না, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, ওই 200 টাকাই ছিল। আপনি কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হলেন? তখন আমি কোথায় যাবো আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারি না যে তখন আমি কোথায় যাব, এত করে যে বেরোইলাম, এখন আমি যাব কোথায়? পরে ডিউটিতে যাই, ডিউটিতে যাওয়ার পরে আমি বলি যে আমি এরকম এরকম ঘর ছেড়ে এসেছি, তোরা কেউ আমাকে কি থাকার কোনো জায়গা দিতে পারবি? পরে ওখানে একটা মেয়ে ছিল, নাম শ্যামলী, ওর নাম শ্যামলী, বাড়ি বগুড়া। আচ্ছা। পরে ওরা আমি বলি, ও বলার পরে পরে বলে যে আমাদের বাসায় তাহলে চল। আচ্ছা। এক রাতের জন্য, এক রাতের না, ও আমাকে বলে যে করছে তাহলে আমাদের ঘরে মেস খা, আমাদের ঘরে থাক। পরে আমি বলছি যে ঠিক আছে চল। এখন ওর আম্মু আব্বু বলে যে না আমাদের ঘরে তো থাকা সম্ভব না। ওইখান থেকে যখন অফিস থেকে আমি যাই তখন আমার বাবা এসে আমাকে ডাকে আচ্ছা বাসায় যাওয়ার জন্য। পরে আমি আমার বাবার সাথে কোনো কথা বলি না, মুখটা কালো করে চলে যাই। আর যে 200 টাকা আমার কাছে ছিল ওটা দিয়ে আমি জুতা কিনি, আমার জুতাও তখন ছিঁড়া যায়। আচ্ছা। পরে আমি আমার বাবা মার সাথে আর কোনো যোগাযোগ রাখি না। তারপর থেকে আপনার বাবা মার সাথে যোগাযোগ রাখেননি? যোগাযোগ রাখি না, মানে দেখতে মন চাইলে আসি, দেখি, কথা বলি, কিন্তু ওনারা আমার সাথে কথা বলে না। আচ্ছা। পরে বলি যা যা আর আসবোই না, যেহেতু ওনাদের কাছে আসি করে কথা বলার জন্য, কথা শোনার জন্য, ওনারা বলেন তাহলে আর আসবোই না। আচ্ছা। পরে ওই মুহূর্তে আমার আম্মু প্রেগনেন্ট, রোজার ঈদের পরে আমার আম্মুর বাচ্চাটা হয়। অনেক টাকার দরকার ছিল, তো আমি এসব কিছু জানতাম না, বা আমার বোনে আমার সাথে চাকরি করতো, আমার বোন আমাকে কখনো বলে নাই, কিছু বলে নাই যে মা এরকম অসুস্থ, মার রক্ত লাগবে, শরীরে রক্ত নেই। আচ্ছা। তখন রক্ত লাগবে, উনি হাসপাতালে ভর্তি, ওনার টাকার খুব দরকার। আচ্ছা। তো আমি এসব কিছু জানি না। আমার বাবা একদিন যায় আমার বোনকে অফিস থেকে নিয়ে আসার জন্য। আমার মা খুব অসুস্থ, মার দেখাশোনা করার জন্য কেউ নাই। আচ্ছা আচ্ছা। নিয়ে আসে, তারপর আমাকে তখন কিছু বলে না, বা তাকে দেখলে খুব ভয় পাইতাম। এখনো আমি যদি রাস্তা দিয়ে যাই তাকে ভয় পাই, যে কখন মাইরা বসলো, কখন কি করে বসলো, এই ভয়টা পাইতাম।
তো নিয়ে আসার পরে তো নিয়েই আসে, আর কোনো কথাটা তো ওখানে হয় না। পরে ওই কাজের বুয়া খালাটা আচ্ছা, উনি আমাকে বলে যে কিরে তোর মা অসুস্থ, ঈদ আসতে সামনে, দেখতে যাবি না, কথাটা তো কিছু বলবি না? পরে আমি বলছি না, আমি কোনো কথাটা তো কিছু বলবো না, কিছু আর আপনার বলবো মা না। অসুস্থতা শুনে আপনার যাইতে ইচ্ছা করে নাই? যাইতে ইচ্ছা করবে কিভাবে, মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আচ্ছা আচ্ছা এইটার জন্য আমার খুব যাইতে ইচ্ছা করতো না। মানে তার কাছে আমার কোনো স্বাধীনতা আমি তার কাছে পাইতাম না, আচ্ছা। সে কোনো স্বাধীনতা দিতে চাইতো না, তার মতো করে চলো। পরে আপনার কি এটা কখনো মনে হয়নি যে আপনার বয়স 18 হওয়ার আগে পর্যন্ত আপনার কোনো স্বাধীনতা বলতে যা বোঝায় তা আসলে থাকাটা খুব একটা ঠিক না? না, এরকম কিছু মনে হয়নি। এখন কি মনে হয়? এখন মনে হয় যে তখন যদি মা খারাপ বলছে ভালো বলছে, তখন যদি তার কথাটা শুনে চলতাম, তাহলে আর এরকম খারাপ পরিস্থিতিতে আমার আশা হইতো না। এটা আমি 18 নিচে যাদের বয়স তাদের জন্য এই কথাটা আমি ইভাকে দিয়ে বলিয়ে নিলাম, কারণ 18 নিচে যাদের বয়স তারা অনেকেই চিন্তা করে যে আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমার বাবা মা আমাকে অনেক বেশি আটকে রাখতেছে, আমার বাবা মা আমাকে অনেক বেশি মারধর করতেছে, আমাকে অনেক বেশি শাসন করতেছে। এই চিন্তা করতে করতে অনেক সময় 18 নিচের বয়সের অনেক মানুষই এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা তাদের জীবনটাকেই পাল্টে দেয়। আচ্ছা, যাই হোক, তারপর? পরে ওখানে ওই আমার বান্ধবীর হাজবেন্ডের সাথে ও আমার সাথে দেখা করতে চায়, দেখা করে, তারপর ও আমাকে এইসব কথা বলে। কোন সব কথা? আমাকে পছন্দ করে, হ্যাঁ। আমাকে তার ভালো লাগে, ভালোবাসে। মানে সে এই আমাকে এই সরাসরি ঘটনাগুলোর পরে নাদিরার হাজবেন্ড আপনাকে হ্যাঁ। এগুলো বলে? আমাকে সে সরাসরি বলে না। আচ্ছা, তাদের বাসায় যাই, তার মা অসুস্থ, তাকে দেখতে যাই, হ্যাঁ হ্যাঁ, যার পর সে আমাকে বলে যে আমি যে প্রিন্টে চাকরি করতাম, ওই প্রিন্টের নাম ছিল, আচ্ছা, ও আমাকে বলতো যে আমি একটা মেয়েকে পছন্দ করি। সে তো আমার কাছে জানতে চাইবে আমি তাকে পছন্দ করি কিনা, সে আমার কাছে জানতে চায় নাই। আচ্ছা, সে আমাকে বলে যে সেও আমাকে পছন্দ করে। আচ্ছা, পরে আমি বলছি কোন মেয়েটা, আমার সাথে তো কাজ করে, তাহলে আমাকে বলেন, তাহলে আপনি কিছু বললে আমি তাকে বলতে পারবো। আচ্ছা, কারণ না, তোমার বলা লাগবে না। পরে আমি বলছি কেন, বললে ভালো হয় না? পরে কয়, না বলা লাগবে না। পরে এরকম করতে করতে ওনার সাথে সম্পর্ক হয়েছে, যার কারণে উনি আমার বাসার কাছে যায়। বাসার কাছে যাওয়ার পরে আমি ওনার সাথে দেখা করার জন্য সকালবেলা সাজা গুজে বের হয়ে যাই, ওনার সাথে আজকে ঘুরতে বেরোবো। পরে আমার বাসার লোকজন- নাদিরার হাজবেন্ডের সাথে? হ্যাঁ। আপনি তো তখন জানতেন নাদিরার সাথে তার সম্পর্ক আছে? না, তার সম্পর্ক তখন নাই, বললাম না, চলে গেছে। চলে গেছে অলরেডি, নাদিরা পালিয়ে গেছে। হ্যাঁ। কিন্তু নাদিরার কোথায় আছে না আছে আপনারা কেউ জানেন না? না, জানি না। এই অবস্থায় আপনার নাদিরার হাজবেন্ডের সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, মানসিক সম্পর্ক। হ্যাঁ। ওনার সাথে ঘুরতে যাই, ওনার সাথে কথা বলি। তো আমার বাসার কাছে অনেক লোকজন আছে যারা নেশা পানি করে, হ্যাঁ। তারা মানে কি মানুষজনদেরকে ফিটিং এ ফেলার কিছু টাকা পয়সা নেয় আটকা। আচ্ছা, তো ও আসছে, আমি শুনি না, ওকে দেখে আবার রুমে গেছি, যে হ্যাঁ। মাথাটা তো আসছে, চুলটুল বাইরে আসে, ওর সাথে বেরোবো। আচ্ছা, তো ওইখানে ওই ছেলেগুলো অনেক গ্রাউ করছে, আচ্ছা, গ্রাউ করে ওর পায়ে লাঠি দিয়ে একটা খুব জোরে বাড়ি দিছে। আচ্ছা, তো ওটা তো আমি দেখিনি। ওরে জিজ্ঞাসা করছে যে তুমি কোথা থেকে আসছো, ও বলছে যে আমরা একসাথে চাকরি করি, তাই ও আজকে অফিসে যায়নি কেন, এটা ওর জিজ্ঞানোর জন্য আসছে। আচ্ছা, আসলে তো আমি ইচ্ছা করি অফিসে যাইনি। হ্যাঁ হ্যাঁ, পরে ওরা বলছে, আমি তো আর জানি না কি বলছে না বলছে। এখন আমি রুম থেকে বেরোচ্ছি, পরে আমার এরকম বলে যে এই ছেলে তোমার কি হয়। তো আমি সরাসরি ওরা বাঁচানোর জন্য আমি বলি যে আমার হাজবেন্ড হয়, আচ্ছা, আমার হাজবেন্ড হয়। পরে বলে যে বিয়ে হয়েছে। পরে আমি বলছি কি না, বিয়ে হয়নি। তাহলে বিয়ে হয়নি, বিয়ে না হলে হাজবেন্ড হয়েছে কিভাবে? কিভাবে হয় সেটাই তো। পরে আমি বলি কি ওনার সাথে আমার বিয়ের সাথে ঠিক করা, এর জন্য ওনাকে আমি এখন থেকে হাজবেন্ড বলে মানি। আচ্ছা। বিয়ের সাথে ঠিক করা আমার বাবা মা ঠিক করে রাখছে, আসলে তো ওইসব কিছুই না। হ্যাঁ, পরে ওই ছেলেটাকে আমার সামনে আরেকটা বাড়ি মারে যে তুই বলছো সেই কথা, এখন ও বলতেছে আরেক আরেক কথা কথা। কেন? কেন দুই রকম হলো? এখন ওরে আটকায় রাখছে, ওরা আটকায় রেখে বলতেছে যে এরকম 2-1 হাজার কিছু টাকা দেওয়ার জন্য, দিলে ওরে ছেড়ে দিব, নাইলে ওরে কিছু মারধর করবো। তোর কাছ থেকে ওরা সব ঘটনাটা জানে, যে ওর আগে বিয়ে হয়েছে, আগের একটা ছেলে আছে, তো ওটা নিয়ে ওর 3টা কি 4টা বিয়ে ছিল, এখন আমাকে নিয়ে 4টা কি 5টা হবে এরকম। তো এরকম ওরা সব জানে, জেনে শুনে পরে ওরা আমাকে দেখে ছিচি বলে যে এরকম একটা ছেলের সাথে সম্পর্ক করো, এই করো, বিয়ে শাদী ঠিক করা। তো এখন ওকে ছাড়বে না। তো আমার নাকে একটা নথ ছিল, নথটার দাম ছিল আপনার 600 টাকা, যেটা দিয়ে বানাইছি। আচ্ছা, তো নটটা আমি ওনাদের কাছে নিয়ে দিই, যেহেতু আমার কাছে টাকা পয়সা নেই, এটা নিয়ে আপনার ওরে ছাইড়ে দেন। তো বলে যে না, এটা লাগবে না, এমনিতেই ওরে দেখি ছাড়ার করবেন। আমার কাছে এই কথা বলে আর ওর কাছে টাকা চায়। আচ্ছা, পরে এরকম অনেক কান্নাকাটি ইটি করার পর এখন ওইখানে আমাকে আর রাখবে না। এখন আমি কোথায় যাব, কোথায় যাব, ওই কোথায় বাসায় থাকবো? আপনাকে থাকতে দেওয়া হবে না? হ্যাঁ, মেসে। কোথায় যাব, কোথায় থাকবো? এর ভিতরে আমার বোন, ছোট বোন, আমার মা বাবাকে খবর দিচ্ছে যে এরকম এরকম ও কিন্তু বিয়ে শাদী করতে চাইতেছে। বাসা থেকে রাগ করে বেরোচ্ছে, ও বিয়ে শাদী করতে চাইতেছে। এখন আমার বড় বোন আমাকে খবর দিয়ে বাসায় নেওয়া হয়েছে। আচ্ছা, বাসায় নেওয়া বলে যে কি ব্যাপার, তুই নাকি বিয়ে শাদী কিছু করতেছস? পরে আমি বলি আমার তো বিয়ে অলরেডি হয়ে গেছে, আচ্ছা, তখন বিয়ে হয়নি। পরে আমার বড় বোন বলতেছে বিয়ে হয়েছে, হাতে চুরি করি। আমি কই, কিন্তু চুরি আপনি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, চুরি বাসা খুলে রেখেছি। পরে বলে যদি বিয়ে যদি না করস তাহলে এখনো বল, তোকে আমরা ফিরে আনবো। পরে আমি কই না, এখন তো আর এরকম কিছু করা যাবে না, বিয়ে তো হয়ে গেছে। পরে আমার বোন বলে যে বিয়ে হয়ে গেছে, তাহলে আর কি করার, আর কিছু করার নেই। পরে ছেড়ে দেয় যে যা, তাহলে তুই তোর মতো থাক। তারপর আপনি কোথায় গেলেন? পরে আপনার তো ওই আইসা জায়গায় বলি- তো থাকা যাবে না। ওই জায়গায় তো থাকা যাবে না। পরে আমি বেতন পাই, বেতন পাওয়ার পরে ওইখানে রুমে টাকা দিব। এখন ও আমার পিছে পিছে আসে, আসার পরে এখন ও আমার কাছে টাকা চায়, 100 টাকা চায়। কে, ওই নাদিরার হাজবেন্ড? হ্যাঁ, নাদির হাজবেন্ড। এখন আমি না দিয়ে তো পারি না।
পরে আমি 100 টাকা দিছি, দেওয়ার পর আমার টাকা দিয়েও আমাকে আইসক্রিম কিনা খাওয়ায়, ও নিজেও খাইতেছে, সিগারেট খাইতেছে, খাওয়া দাওয়া করার পরে বাসায় যায়। পরে আমি বলি যে আমার তো এরকম এরকম সমস্যা হয়ে গেছে। পরে বলে কি তাহলে রুম ছেড়ে দাও। আচ্ছা রুম ছেড়ে দাও। এখন ওর মা সহ্য করতে পারতেছে না যে আমি ওনারে বিয়ে করবো, আচ্ছা কারণ উনি বলতেছে যে আমার ছেলে ভালো না, তুমি মেয়ে ভালো ঠিক আছে, কিন্তু আমার ছেলে ভালো না, আমার ছেলে নেশা পানি এগুলো করে, এগুলো করার জন্য তুমি কখনো সুখ দিতে পারবে না। পরে আমি বলি যে এটা আমি ঠিক করে নিব। পরে বলে যে ঠিক আছে তুমি যদি ঠিক করে নিতে পারো তাহলে নাও। কিন্তু উনি আমাকে মন থেকে বউ হিসাবে মানতে পারতেছে না। আচ্ছা পরে বিয়ে হয় নাই, উনি ওনাদের রুমে নিয়ে আমাকে ওনার মার 2টা সাদা চুড়ি পরে বসায় রাখছে যে বলবি তুই বিয়ে হয়ে গেছে। পরে আমি বলি যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। এখন অনেক লোকজন দিয়ে ঘর থেকে নামানোর চেষ্টা করে, পারে না। পরে ওনার আগে যে বাসা থাকতো ওই বাসা থেকে একটা লোক ডেকে নিয়ে আসে, যেরকম এরকম রুম থেকে নামায় দেয়। পরে এখন ও আর আমি তো বলি যে বিয়ে হয়ে গেছে। এখন বলে তাহলে আর কি করা যাবে, আর তো ঘর থেকে নামানো যাবে না। পরে ওর মা ওর ঘর থেকে কম ল্যাব দেয়, হাড়ি পাতিল দেয়, যেগুলো নিয়ে তুমি বের হয়ে যাও, তুমি অন্য কোথাও রুম নিয়ে তোমার বউ নিয়ে থাকো। আচ্ছা পরে ওই দিনকার রাত্রে বের হয়ে যাই, হাঁটতে 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 আপনার এই যে বাসানটাই গেছি। এখন ওর বন্ধুর বাসায় ও আগে ঢুকছে, ঢুকে আমার সম্পর্কে কি বলছে আমি জানি না। পরে বলছে যে বিয়ে করছি বউ। পরে আমার রুমের ভিতরে নিয়ে আসলো, নিয়ে এসে আমরা থাকি। ওদিনকে কিন্তু ওর সাথে আমার প্রথম রাত। আচ্ছা তারপর ও আমার সাথে আমি যার জন্য না করি, ওর জোর জবরদস্তি করে যে তুই যদি আমাকে না তাহলে আমি চলে যাবো। এটা কি আপনার জীবনে প্রথমবার কোনো? হ্যাঁ, এটাই আমার জীবনে কোনো জোর জবরদস্তি। এখন আমি ভাবতাছি যদি এখানে ওই সব নিয়ে চিল্লাপাল্লা করে কোনো কিছু করে তাহলে তো মুখ কাউকে দেখানো যাবে না, বেজ্জতি হয়ে গেলাম। পরে কি বাধ্য হয়ে পরে আর অফিসে যাই না, অফিসে যাওয়া বন্ধ করে দিলেন? অফিসে যাই না। পরে ওর বন্ধুর বাসা থেকে ওর মামার বাসায় গেলাম। আচ্ছা, কেন বন্ধুর বাসায় বেশি দিন থাকতে দেওয়া হলো না? বন্ধুর বাসায় আসছে শুধু এক রাত্রের কথা বললা। আচ্ছা। আর ওর জিনিসপত্র সব ওর মামার বাসায় রেখে আসছে। আচ্ছা। তো আমার ওখানে পাঠায় দেয় যে ওখানে যা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাও, তোমার অফিসে যাওয়া লাগবে না। তারপর মনে করেন যে এই অফিস থেকে যে বেতনটা পাই ওই বেতনটা দিয়ে ঘর ভাড়া নিই, ঘর ভাড়া নিয়ে ওখান থেকে আমি চাকরি একবারে ছেড়ে দিই। আচ্ছা। ঘর ভাড়া নিয়ে এখন ওর সাথে থাকতেছি। এখন দেখি ও গাঞ্জুটি দেশের সাথে চলাফেরা এগুলো করে। বিয়ে হয় নাই, কিন্তু বিয়ে হওয়া ছাড়াই ওর সাথে আমি থাকতেছি। আচ্ছা, আপনার কাছে মনে হতো না যে বিয়ে ছাড়া আমি একটা ছেলে আমাকে এভাবে ব্যবহার করতেছে? আমি তখন বুঝতাম না যে বিয়ে জিনিসটা কিভাবে হয়, কি করে হয়। এই জিনিসটা আমি আপনার তখন বয়স কত? 13-14 এরকম? হ্যাঁ, তখন আমি বুঝতাম না যে বিয়ে জিনিসটা কিভাবে হয়। আচ্ছা। কোন ওই কাজী কুজি এগুলো আপনার কাছে মনে হতো হাতে চুড়ি পরায় দিলেই মোটামুটি বিয়ে হয়ে গেছে? এটাই বিয়ে। পরে এখন ওর সাথে আমি থাকি, পরে মোর রুম ভাড়া নেই। এখন ওর যে ছেলেদের সাথে চলাফেরা করে ওরা রিক্সা চালায়, গাঁজা খায়। এখন ওর হাতে তো কোনো কাজ কাম নাই। এখন ও বলতেছে রিক্সা চালাবে। পরে আমি বলছি কি রিক্সা চালানোর কোনো দরকার নেই, তুমি চাকরি নাও, কারণ রিক্সা চালানো একটা ভালো মানুষের কাজ না। ভালো মানুষের কাজ না এটা আমরা না বলি, ছিনতাই করার চেয়ে ড্রাগ খাওয়ার চেয়ে রিক্সা চালানো অনেক ভালো একটা কাজ। হ্যাঁ, কাজটা ছোট হলে কি হবে, কাজটা ভালো আবার একদিকে ভালো না, কারণ একজন রিক্সাওয়ালা আর একজন রিক্সাওয়ালাকে কিন্তু নষ্ট করে। আচ্ছা, আপনার কাছে নেশা জিনিসটাকে ধরায় দেয়। হ্যাঁ, এটা আমার কাছে খুব খারাপ লাগতো। তো ওর বন্ধু যে গাঁজা খেতো আমি জানতাম না। আচ্ছা। তো একদিন আমি ওনাকে ফাজলামি করে গাঞ্জুটি করে ডাক দিলাম। আচ্ছা। তো উনি 2-3 দিন এরকম ডাকার পর উনি ওরে বলতেছে আমার হাজবেন্ডকে যে দেখ তোর বউ কিন্তু আমাকে গাঞ্জুটি করে জানতেছে, ডাকতেছে, বাসার সবাই কিন্তু এমনি সন্দেহ, আরো পুরোপুরিটা জানা গেল, না করিস। পরে এরকম বলতে বলতে পরে আমার বলে, পরে আমি ওরা ডাকি না গাঞ্জুটি বলে। পরে এরকম কথাবার্তা খাওয়ালা হইতেছে। ওখানে আপনার 4 মাস থাকি। আচ্ছা। 4 মাসের ভিতরে আমি 2 মাসের প্রেগনেন্ট হয়ে যাই। আচ্ছা, তখন আপনার পেটে বাচ্চাটা আসে? প্রেগনেন্ট হওয়ার পর এখন আমি বড় রুম থেকে ছোট রুমে গেছি। আচ্ছা। আর কি বড় রুমের ভাড়া হচ্ছে আপনার 1800 টাকা, আর ছোট রুমের ভাড়া হচ্ছে আপনার 1500 টাকা। আচ্ছা, ওই 300 টাকা বাঁচানোর জন্য আপনি ছোট রুমে যাই। ছোট রুমে যাওয়ার পর এখন তখন আপনার স্বামী যে বা স্বামী বলতে যাকে বোঝাচ্ছেন আর কি, সে রিকশা চালায়? হ্যাঁ, ও রিকশা চালাই চলতেছে, খাইতেছে, আর মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসে। আচ্ছা। টাকা ধার করে নিয়ে আসে না, আমাকেও দেয় না, সে নেশা করে। যার কারণে মানুষ 2 দিন পর পর ঘরের সামনে এসে বলে যে টাকা পাবো, তোমার হাজবেন্ডকে বলে টাকা দিতে, এই সেই। কিন্তু একটা মানুষকে তো বারবার সময় দেওয়া যায় না যে অমুক তারিখে দিব, আবার এই তারিখে না এই তারিখে দিব। তারাও তো বিরক্ত হয়ে যায়, নিজের কাছেও বিরক্ত ফিল লাগে যে আমি এত সময় দিতেছি, ওনার তো এত সময় নেওয়া সম্ভব না। আচ্ছা। পরে ছোট রুমে আসি, তো আমাদের যে বাড়িওয়ালারা তখন আমাদের সাথে থাকতো না। বাড়িওয়ালাদের সুকেস মুকেস এগুলো কিছু জিনিস ছিল আমার ওই রুমে। যে রুমে সুকেসের ভিতর আংটি ছিল আর কিছু টাকা পয়সা ছিল। তো ওটা তো আমিও জানি না, আমার হাজবেন্ডও জানে না। তো একদিন মাথা আশ্রয়তে যায়, ওর কাছ থেকে নাকি হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা পড়ে যাওয়ার পরে দেখে যে চিরুনিটার সাথে সুকেসের তালাটাও খুলে নাকি পড়ে যায়। আচ্ছা। এখন এটা ও সত্যি বলে না মিথ্যা বলে একমাত্র ও জানে আর আল্লাহ পাক জানে। তো আপনার কি মনে হয় সে চুরি করেছিল? এখন এর আগেও আমি কমপ্লেন পাইছিলাম যে সে চুরি করছিল। আচ্ছা। পরে এরকম কমপ্লেনের পর আমার বিশ্বাস হলো না। আমি অফিস থেকে আসছি, আসার পরে বাড়িওয়ালা আমাকে বলতেছে, বাড়িওয়ালা ওদিনকার সুকেস খুলছে, দেখে ওনার 2টা আংটি নেই, কিছু টাকা পয়সা নেই। পরে এখন আমার বলতেছে যে তোমার জামাই এরকম এরকম কাজ করছে, এখন সে পলায় গেছে। এখন কি আমার তো শুনে মনে করেন যে অবস্থা খুব খারাপ। এবং সে পালায় গেছে? হ্যাঁ,
পালায় আপনাকে গেছে। ওইখানে একা রেখে ব্যবস্থায়? সে পালায় গেছে বলতে কি মানে বাসা থেকে পালায় গেছে, আচ্ছা, আচ্ছা। আমার কাছ থেকে পালায় যায়। হুম, হুম, সে আমার অফিসের সামনে গেছে, আমাকে রিক্সা করে বাসার কাছেই না নামাই দিয়ে গেছে, কিন্তু বাসার থেকে মানে আর কি 2-3 মিনিট দূরে নামাই দিয়ে গেছে, আচ্ছা। কাছে আসে না। তো আপনি তাকে বলেননি যে আপনি চুরি কেন করলেন বা তুমি কেন চুরি করলা? আমি তো তখন জানতাম না, আমি তখন বাসায় আসতেছি। আচ্ছা। পরে আসার পর তো আমার শুনলাম এরকম এরকম অবস্থা। পরে এখন আমার তো অবস্থা খুব খারাপ, যে আমি জীবনে কখনো কারো টাকা পয়সা ধরি নেই, চুরি করিনি, হ্যাঁ। আর আমার হাজবেন্ড এরকম করবে। তখন পরে আমি বললাম যে খালা তুমি আর একটু ভাইবা চিন্তা ভালো করে দেখো বল। পরে বলে যে না, যদি তোর আমি টাকা না নিচ্ছে তাহলে পলায় গেল কিলে। আমি তাকে অবশ্যই দাঁড়াইতে তাই। বললাম, দাঁড়াইলো না, পলায় গেছে কিলে। পরে আমি বলছি যে, ঠিক আছে সামনাসামনি আসুক, তারপর আমি জিজ্ঞাসা করি, তুমি জিজ্ঞাসা করো, বা আরো 10 জনের দিয়ে জিজ্ঞাসা করো, হ্যাঁ। তারপর সত্যিটা কি হয় পরে। পরে ও বাসায় আসে না, এখন তো আরো সন্দেহ হয়ে গেল। আচ্ছা। সকাল ভোরে 5:30 বাজে ওর ওই বন্ধু আলামিন, হ্যাঁ, যাকে আমি গাঞ্জুটি বলে হ্যাঁ, ডাকি, হ্যাঁ, হ্যাঁ। ওই আলামিন জিয়াকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে আচ্ছা। গাড়ি সহ। পরে গাড়ি এনে গাড়ি গ্যারেজে জমা দিয়া পরে ওরা বাসায় এনে দেয়। এখন মনে করেন যে আমি তো শুয়ে রয়েছি, যে সকাল হলে অফিসে যাবই। হ্যাঁ। পরে ও আসছে, ওরা শুইতে দিছি, তখনই বাড়িওয়ালা ঘর থেকে লাফায় আসছে। ওই সকালবেলায়? কালো একটা বড় পানির পাইপ গুলো আছে না আপনার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ওরকম একটা বড় পাইপ নিয়ে আসছে। আচ্ছা। এখন ওরে মারতাছে সমানে। পরে আমি খালারে তো ফিরাইতেছি, আমি বলি কি খালা তুমি একটু দাঁড়াও, ওর মুখে থেকে কয়টা কথা শুনো। পরে এখন উনি আমার বলতেছে, এই তুই চুপ কর, তুই যদি বেশি করিস তাহলে তোরা এখন মার দেওয়া শুরু করবো। আচ্ছা। পরে আমি বলছি ঠিক আছে তোমাদের যা করো তোমরা তাই করো, আমি আর কি বলবো। পরে এখন ওনার মাইদুর করে ওনার বাইরে গেছে। এখন ও আমার বলতেছে যে আমাকে তো ওনারা পুলিশে দিয়ে দিবে, তাহলে তোমার কি করার, তুমি বাচ্চাটা নষ্ট করতে পারলে নষ্ট করো, আর নাহলে তুমি যা করার কিছু একটা করে নিও, তুমি এখান থেকে চলে যাও এখনই। আচ্ছা। পরে আমি বলি আমি তোমার বিপদে ফালায় রেখে একা কিভাবে যাই, আমার পক্ষে যাওয়া সম্ভব না, জেলে যেতে হলে চলো দুজনে একসাথে যাই। আচ্ছা। পরে এরকম মারধর করতেছে, আমার ওগুলো আর কি সহ্য হইতেছে না, আমার চোখের সামনে এরকম হইতেছে। হ্যাঁ। 4,500 টাকা চুরি করছে আর আপনার 2টা আংটি। আচ্ছা। পরে এরকম হওয়ার পরে এরকম বাড়িওয়ালারা বলতেছে যে খালা ওরে কিছু চান্স দাও, দেখো কিছু সুযোগ দাও, কিছু বলার জন্য কিছু করার জন্য। তো ওরা সুযোগ দিছে যে প্রতিদিন 50 টাকা করে দিয়ে দিলে 1500 টাকা মাসে শেষ, হ্যাঁ। 8 থেকে 4,000 টাকা। হ্যাঁ। তো 4,000 না কত থাকে, 3,000 4,500 টাকা থেকে থাকে। 3,000 টাকা। তো এরকম আস্তে আস্তে দিয়ে দিই। পরে এর আগে আমার খুব মারধর করতো এখানে। পরে বলে দেখ এতদিন তোরে মারছে, আর এখন 2 দিন ধরে নিজে মার খেয়ে চুপ হয়ে আছে। শরীর সে ব্যথার আপনাকে জন্য। মারধর করতো? আপনার প্রচুর হাজবেন্ড? অত্যাচার করতো, প্রচুর। কেউ কিছু বলতে এলে ওনাকে এরকম মানে বকাবদ্ধ করতো, এর জন্য কেউ ধরতে আসতো না, কেউ কিছু বলতেও আসতো না। আচ্ছা। তো নিজে মার খেতাম, আমার নিজেরটা ঠিক করে নিতাম। তো ঠিক করে নেওয়ার পর ওখান থেকে এখন মনে করেন যে ওই টাকাও দিতে পারবে না, তারপর ঘর বাজার ফেলাইছে। হ্যাঁ। আর অনেক দিন কি সমস্যা, অনেকের কাছে টাকা পয়সা টাকা ধাওলাত লোন করে করে আনছে, রাখছে। দোকান থেকে বাকি না খাইছে, এইগুলো অনেক সমস্যা। পরে ওখান থেকে আমরা পলায় যাই। না বলে বাড়িওয়ালা টালিওয়ালাকে না বাড়িওয়ালাকে বলে না আপনি বলে, চলে যান। চাকরি করতাম তো, ওই চাকরি থেকে 1,200 টাকা পাইছি। আচ্ছা। অ্যাবসেন্ট করে 1,200 টাকা পেয়েছি কয়েকদিনের টাকা থেকে। পরে ওই 1,200 টাকা দিয়ে 1,200 টাকা দিতে চেয়েছি বাড়িওয়ালাকে, হ্যাঁ। বাড়িওয়ালা হাতে দিয়েছি, বাড়িওয়ালা নেয় না। কেন? উনি এই কয় টাকা নিবে না, ওনাকে এই মাসে পুরো মাসে রুম ভাড়া দেওয়ার কথা ছিল, আবার এই টাকা দেওয়ার কথা ছিল, আচ্ছা। উনি এর জন্য এই কয় টাকা নিবে না। হ্যাঁ। তো ওরা আমি রাস্তার ভিতরে পাই, ওনারা বলতেছে যে দেখো বাড়িওয়ালা তো টাকা নিতেছে না, এখন আমি কি করবো, হুম। বাসার ভিতরে তো আরেকটা ঝগড়ার সৃষ্টি হবে। হ্যাঁ। আমি পরে বলে কি করার, তাহলে চল দেখি আর কি করা যায়। পরে ও আমার নিয়ে বের হয়, বের হওয়ার পরে বলে চল আমরা এখান থেকে পলাই যাই। পরে আমি বললাম যে বাড়িওয়ালাকে যেহেতু বুঝাইতে চাইছিলাম, উনি বুঝলো না, তাহলে পলানো ছাড়া তো কোনো উপায় নেই। পরে আমরা পলাই যাই। হসপিটালে ভর্তি হওয়ার পর আমাকে কেউ দেখতে আসে না, কেউ আমার জন্য খাবার টাবার কিছু নিয়ে আসে না। আপনার বাসা থেকেও না? এবং না, আমি খুব চিল্লি কান্নাকাটি করতেছি, কিন্তু আমার ওখানে খুব একটা জিনিসই কষ্ট লাগতেছে, যে সময় মেয়েদের মার কাছে থাকার কথা, কিন্তু এই সময় আমার বোন, মা, ভাই কেউ কাছে নেই। আমার বোন আমার কাছে আর যাইতে চায়। আমার দুলাভাই তারে বলে যে তুই যদি এই রাত্রে তোর বোনের কাছে যাস তাহলে আমার ঘরে আর ঢুকতে পারবি না। কেন? মানে তোর সাথে এখানে আমার- আপনার অপরাধটা যেহেতু আপনি তাদের কাছে থাকেননি, তাদের কাছে না থেকে অন্য কারো কাছে থেকেছেন, এই কারণে কি তার আপনার প্রতি এই রাগ? হ্যাঁ, এই কারণে এটা। আচ্ছা। তারপর যায় না, তারপর এই কথা শোনার পর আমার খুব খারাপ লাগে যে আমার কারণে আমার বোনের সংসার নষ্ট হয়ে যাবে। থাক, আমার বোনের আশা লাগবে না, ওরা যদি সুখে থাকে তাহলে আমার সুখ। আর আমি হাজার কষ্ট থাকলেও আমার কোনো কষ্ট নাই, কিন্তু ওদের কষ্ট আমার কাছে অনেক বড় কষ্ট। আচ্ছা। পরে রাত্রের 4টায় আমার বাচ্চাটা হওয়ার পরে মনে করেন যে এটা কোন সালে? 3 বছর, আচ্ছা, 2015 তে। 3.5 বছর চলতেছে আমার বাচ্চার বয়স। আচ্ছা, তার মানে হচ্ছে 2014 তে। ওকে। 2014-তে। পরে মনে করেন যে এরকম করতে করতে কেউ আসে না। পরে সকাল 7টা বাজে আমার জামাই আসছে রিক্সা নিয়ে। আচ্ছা। ওই রাত্রে আমার জামাই এসে আমার একবার দেখতে আসে না যে ও কি আপনি করতেছে। যখন নেশা বাচ্চা হলো করতেছে। তখন কেউ ছিল না? কেউ ডাক্তাররা আসতেছে না, ছাড়া? কেউ আমাকে দেখতে আসতেছে না। ও নেশা করতেছে। আমার বড় ভাই ওরা ডাকতে গেছে, দেখে কি ও চালের উপরে উঠা নেশা করতেছে।
আচ্ছা আমি ব্যথায় ভুগতেছি। পরে বাচ্চা হওয়ার আগে যখন হাসপাতালে আমার দেখতে হ্যাঁ। যায়, তখন আমি ওর হাত ধরে কান্নাকাটি করে দিই যে দেখো ভাই তুমি আমার বাঁচাও, নাহলে আমি মরে যাবো, আমার তুমি বাঁচাও নাহলে আমি মরে গেলাম। আচ্ছা। এরকম কান্নাকাটি করার পরে সকালবেলা ও রিক্সা নিয়ে যায়, আমি আসি। তো অনেকে বলে যে মার বাসায় যাও আগে, বাচ্চা মারকে দেখে তারপর বাসায় যাও। হ্যাঁ। তো মার বাসায় যাই না, কারণ বাবা বলে যে যাওয়া দরকার নেই, তুমি বাসায় চলে যাও সোজা। আচ্ছা আর আমার বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমার মা বাসার সামনে দিয়ে আসা যাওয়া করতেছে। তো আমার একটা কাকি ধরে বলে কি যে নাতির মুখ দেখে যাও। আচ্ছা পরে আমার মা খুব বিশ্রী ব্যবহার করে, যে এরকম মুখ দেখবো না, এরকম মুখ দেখলে পাপ, এই সেই অনেক খারাপ খারাপ কথা বলে উনি চলে যায়। পরে আমি কাকিরে বলি যে কাকি থাক, আর কাউরে কিছু বলার দরকার নেই, আপনারা যদি দেখতে চান তাহলে দেখেন, আর নাহলে কারো দেখার দরকার নেই। পরে এরকম করার পর ওখানে মনে করেন যে 2-3 মাস কাটা যায়। আচ্ছা কাটার পর ওর সাথে আমার ঝগড়া মারামারি, ওখানে কিছু ছেলে আছে নেশা পানি করে, ওদের সাথে যুক্ত, বা নেশা করলেও বাসার ভিতরে কিন্তু নেশা জিনিসটা করে না। আচ্ছা তো আমাদের পাশের রুমে যে 2টা ছেলে ছিল, ওরা আমার বাসার ঘরের সামনে নেশা করতো, যেটার গন্ধ আমি সহ্য করতাম না, আমার বমি আসতো। আচ্ছা পরে ওরকম বাড়িওয়ালার কমপ্লেন করার পর ওরা অস্বীকার করে, ওরা এরকম কিছু করে নাই। আচ্ছা আমি মিথ্যুক হয়ে গেলাম। পরে এরকম করে আমি রুম ছেড়ে দিই, আপনার গোয়ালবাড়ি যাই। আচ্ছা তো আমি গোয়ালবাড়িতে যে রুম নেই, 2700 টাকা রুম ভাড়া, ওখানে থাকি। তো আমার জামাই রিক্সা চালায়, ওরকম অবস্থায় রিক্সা চালাইতেছে, কাজ করতেছে, খাইতেছি। তো ওখানেই আমার বাচ্চা 7 মাস বয়স হয়ে যায়। আচ্ছা ও আমাকে মারধর যা করার তাই করে, খুব অত্যাচার করে, কেউ কিছু বলতে আসতে পারে না। তো এখান থেকে মনে করেন যে রুম ভাড়া বেজে গেছে, ও রুম ভাড়া দিতে পারতেছে না। ওরা বাড়িওয়ালা ধরতে আসলে ও মা ছাড়াই, আমি ছাড়াই, অনেক কিছু বললা। হঠাৎ করে একদিন কি হলো, ও বাসা থেকে বের হয়ে গেল। পরে আমি ওর পিস পিস বাচ্চাটা নিয়ে বের হয়ে গেলাম, যে বাড়িওয়ালা রুম ভাড়ার জন্য চিল্লাইতেছে, তাহলে আমি কি করবো, আমি হ্যাঁ। মেয়ে মানুষে কি করবো, তুমি ছেলে মানুষ তুমি বলো। পরে ও কিছু বলে না। পরে রাত্রেবেলা ওরে ধরতে যাই, আমি বাবা মারে খবর দিতে যাই, ওরে পাই না, আচ্ছা। কোন দিক থেকে কোন দিকে চলে যায়। তারপর সকালবেলা রাত্রে বাসায় গেছি, আমার বাবার বাসায় তখন যাওয়ার পরে আমার মা রাত্রে 11টা, আমার মা তখন আমার বাবাকে খুব অপমান করে, আচ্ছা যে তুই তোর মেয়েকে নিয়ে থাক, আমি থাকবো না, আচ্ছা আমি চলে গেলাম। তখন আমার ভাইয়ের বউ আর আমার ভাই আমার মাকে টানতে টানতে ওদের বাসায় নিয়ে যায়। আচ্ছা তখন আমি ওই রাত্রে একবার বেরোয় এসেছি, আমি বললি না বাবা, আমার মা যেহেতু থাকবে না, আমি তোমাদের বাসায় থাকলে তাহলে তুমি মাকে নিয়ে থাকো, আমি থাকবো না, এরকম বলে চলে আসছি। পরে আমার বাবা আমাকে আবার বাজার থেকে টাইনে নিয়ে গেছে, আচ্ছা আর কি বাসা থেকে বাজারটা বেশি দূর না। হ্যাঁ আর রাত্রে আমি কোনো মতো থাকি, থাকার পরে আমার বাবা বলে কি দেখ, ওরে যদি এলাকায় কোনো জায়গায় পাস, তাহলে ওর হাত পা বাইন্দা ওরে একবার পিঠে শিক্ষা দিয়ে দেন। তো আমি ওর একবার দেখে গেছি, দেখে আরেকবার আমার বাবাকে ডাকতে গেছি, ডাকতে আসা দেখি ও যে ও নাই। আচ্ছা ওকে পুলিশ ধরছেন কি তো ধরছেন, তখন আপনি চলাফেরা করছেন আপনার চাকরির মাধ্যমে? না, চাকরির মাধ্যমে না, তখন তাহলে? তো আমার বাচ্চা আপনার হয়েছে তো না। বাচ্চা হয়েছে, আপনার তো চাকরি করার উপায় নেই, তখন তো আমার কিছু করার উপায় নেই। তাহলে আপনি তখন চলছেন কিভাবে? চলতেছি ওই যে তখন তো চললাম যে ও রিক্সা চালা আনতাছে, হ্যাঁ ওটা দিয়ে বাচ্চাদের খাওয়াইতেছি, নিজেও খাইতেছি। আচ্ছা তো এই বাচ্চার জন্য আমি একবার মিছিলেও বেরোইছি এই বাচ্চাটাকে নিয়ে। তখন মানে মিছিল থেকে কিছু টাকা পাবেন এই জন্য? মিছিলে 100 টাকা দিছিল, আচ্ছা 100 টাকা দিয়েছিল। তখন আমি বাচ্চার জন্য একটা ফিটার কিনি, আর সুজি কিনি, চিনি কিনি, দুধ কিনি আচ্ছা বাচ্চাকে খাওয়ানোর জন্য, ওই 100 টাকা দিয়ে। পরে মনে করেন যে মার বাসায় গেছি, এবার এখন ওরা পয়সা পাই না, পরে ও চলে গেল। এখন ওই দিন থেকেই আমার রাস্তায় রাস্তায় দিন কাটানো শুরু হইলো। আচ্ছা পরে এখন কেউ আমাকে দেখবে না, কেউ কারোর কাছে রাখবে না। পরে ওরে নিয়ে আমি বেরো, আমার বাচ্চাটা নিয়ে আমি সোজা মাজারে চলে যাই। আচ্ছা মাজারে চলে যাওয়ার পর এখন ওইখানে তো মনে করেন যে অবস্থান খুব ভালো না। হুম পরে একটা মেয়ে আমাকে খুব সতর্ক করতো যে দেখো তুমি তোমার বাচ্চাটাকে একটু দেখে দেখে রেখো, কারণ পোলা পান চুরি করে যে জানো। পরে আমি বলছি হ্যাঁ এটা তো জানি। পরে কি এখানে কিন্তু বেশি হয়। পরে আমি সারা রাত জেগে থাকতাম। আপনি তখন মাজারেই থাকেন? হ্যাঁ 15 দিন ছিলাম ওইখানে। আচ্ছা পরে দিনে জেগে থাকতাম, রাত্রেও জেগে থাকতাম, ঘুম হইতো না। আচ্ছা আর রাস্তার মধ্যে ওর গাড়ি দাঁড়া করে, বাস দাঁড়া করে ওর খুঁজতাম, আচ্ছা। যেহেতু বাসের হেল্পার, দেখি কোনো বাসে আছে কিনা। হ্যাঁ। পরে দেখি যে না। পরে ওরা নিয়ে ভিক্ষা করতে যাই, কেউ ভিক্ষাও দেয় না, বলে যে জোয়ান জোয়ান মানুষ ভিক্ষা করো কেন। আচ্ছা তো আমার দুলাভাই একদিন ওরে দুধ, আমার বাচ্চাটাকে একটা দুধের প্যাকেট কিনা দেয়, কিনা দেওয়ার পরে আমার বোন ওটা মাইন্ডে নিয়ে নেয় আচ্ছা যে আমি ওর স্বামীর সাথে সম্পর্ক করি, এই সেই। আসলে তো স্বামীর সত্য কিছু নেই, এরকমই করার পরে আমি আর দুলাভাইয়ের কাছে আর আসি না। আচ্ছা ওইখানে থাকতে পারলে থাকি, না খাইতে পারলে না খাই। দুলাভাই কিছু সাহায্য চাওয়ার জন্য আসছিলাম। পরে আমার বাবা আমাকে তাড়ায় দিল আর কি, আমাকে খুঁজছে যে আমাকে পাইলে মাইরেই ফেলাইবো। আচ্ছা পরে আমি ভয় পলাটলা থেকে ওইখান থেকে পরে চলে যাই। দুলাভাইয়ের সাথে আর দেখা হয় না, কারোর সাথে দেখা হয় না, কথা হয় না। কেন আপনার বাবা আপনার সাথে কেন এমন করবে? কেন এমন করবে যে আমার বোনের সংসার আস্তে আস্তে ভেঙে যেতেছে। তারও ওই একই ধারণা হয়েছে যে আপনার দুলাভাইয়ের সাথে আপনার সম্পর্ক আছে? হ্যাঁ। পরে এরকম হওয়ার পর আমি ওখান থেকে পলাটলা জায়গা, পরে আমার বাবা আমার 15 দিন পরে যে আসি, 15 দিন আসার পরে আমার বাবা আমার ফুপুর বাসায় থাকতে দেয়। আচ্ছা এখন আমার ফুফাতো ভাই ছোট, এখন ও মারধর করে ছেলেটা, আমার সহ্য হয় না যে আমার চোখের সামনে আমার সন্তানের মারে, আর আমার তো ভাই, কিছু বলতেও পারি না। আচ্ছা চাচাতো ভাইয়ের বাসায় আসলাম, আসার পর আমার শাশুড়িটার কাছে আমার সন্তানটাকে দিয়ে আসি। আচ্ছা দিয়ে আসার পর তারপরে দিন আমি দেখার জন্য যাই আর কাপড় চোপড় গুলো দেওয়ার জন্য যাই। এখন তার ভাই চিলাচিলি করতেছে আমার সাথে যে বাচ্চা নিয়ে যাও, নাহলে আমরা পালতে দিয়ে দিব। পরে আমি বলছি তোমাদের বাচ্চা তোমরা পালতে দিয়ে দাও, নাহলে যা খুশি তাই করো, আমার কিছু করার নেই। পরে উনি রাস্তার মাঝখানে বসে রেখে চলে গেছে, আর নিতাছে না বাচ্চাটাকে? হ্যাঁ। এখন
এখন আমার ভাস্তি দিকে আমার বলতেছে যে ফুপু নিয়ে নাও, এখন কি করবা, রাস্তায় ফেলা রেখে যাবা? পরে আমি বলি যে নিয়ে যেতেছো নিয়ে যাও, তোমার মা বাবা যেন দেখে শোনা রাখে, আমি কিন্তু পারবো না। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। এখন আমার ভাইপো আমার ভাইকে ফোন করে বলে, আমার ভাই বাচ্চাটার জন্য আপনার মনে হয়নি যে বাচ্চাটাকে এভাবে ফেলে রাখবে রাস্তায়? এর জন্য পরে আমি সাথে করে নিয়ে যাই, আমার আচ্ছা। বাস্তি বলে নিয়ে যেতে যে ফুপু নিয়ে নাও, চলো হ্যাঁ। যাই আমরা। পরে নিয়ে আসি, পরে আমি বললাম যে তোর মা বাবা যেন দেখে রাখে। পরে আমার ভাই ওখান থেকে দূরে গেছে কাজ করার জন্য, হ্যাঁ। তো আমার ভাইকে ফোন করে বলতেছে যে এরকম এরকম ওর বাচ্চাটা নিয়ে অনেক সমস্যা হতেছে, আমরা রেখে দিই। পরে আমার ভাই বলে কি আজকালকার নিজের ছেলে বাপ ডাকে না, আর পরের ছেলে কি বাপ ডাকবে, পরের ছেলে শালা ডাকবে। পরে এরকম বলার পর আমার ভাই বোন রাখে না। পরে ওদের পাশের বাসায় পাশাপাশি রুম, হ্যাঁ। তো ওনার ভাইর বোন নাকি বাচ্চা কাচ্চা হয় না, আচ্ছা। আর কি একটা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর মনে করেন যে আর কোনো সন্তান হয় না, এখন আচ্ছা। বয়স চলে যেতেছে। পরে বলে যে তোমার বাচ্চাটা যদি দাও পালতে তাহলে তো ভালোই হয়। পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম অনেক কিছু কিছু করে, পরে আমি বলছি যে হ্যাঁ দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5,000 টাকা দিতে হবে। টাকা চাইলেন আপনি বাচ্চার বদলে? বাচ্চার বদলে টাকা চাইছি, কারণ ওই যে আমাকে মাজারে টাকা দিতে হবে, যাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিচ্ছি। হাওলা কাদের কাছ থেকে টাকা নিয়েছেন আপনি? ওই যে মেয়েটা আমাকে সবচেয়ে বেশি হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, হ্যাঁ। করতো আর বলতো যে বাচ্চাটাকে একটু দেখে শুনে রাখো, তো মাজারে পাটি ভাড়া করে থাকতাম, বা ওর জন্য দুধ কিনে নিয়ে আসতাম, কারোর কাছ থেকে গরম পানি চাইতাম, এর জন্য টাকা দেওয়া লাগতো। আচ্ছা। পরে এইগুলো টাকা দেওয়ার জন্য আমি ওরে বলি যে 5,000 টাকা দেওয়া লাগবে। পরে 5,000 টাকা নিই, তো আমি কি করলাম দিয়ে দিলাম, ওনার কাগজপাতি নিয়ে আসছে, ওনাদেরকে দিয়ে দিলাম। কি কাগজপাতি নিয়ে আসলো? আমার কাছে লিখিত নিবে, লিখিত যে আমি নিবে যে বাচ্চাটা একেবারে দিয়ে দিলাম। একেবারে দিয়ে দিচ্ছেন 5,000 টাকার বিনিময়ে? হ্যাঁ, আপনার কিন্তু কাছে মনে হয়নি আপনি আপনার সন্তানকে বিক্রি করছেন? বিক্রি করতেছি ভাইয়া, এটা যদি আমি চিন্তা করতে যাই তাহলে আমি কি বলবো, আমি বলার মতো আমার কোনো ভাষা আমি খুঁজে পাইতেছি না, যার কারণে আমি আমার বাচ্চাটা দিয়ে দিছি। কেউ চায় না কারো নিজের বাচ্চা মানুষের কাছে দিয়ে দিতে, না খায়া থাকলেও কিন্তু নিজের বাচ্চা নিজের কাছে রাখতে চায়। তো আমি চিন্তা করলাম আমি যদি ওর সাথে আমার কাছে রাখি, আমার ভবিষ্যৎ অন্ধকার তো হয়েই গেছে, এখন ওরটা অন্ধকার হওয়া বাকি। তো আমি যাদের কাছে দিতে গেছি তাদের মানে অনেক নামি দামি মানুষ, তারা তাদের কিন্তু নাকি- আপনি তো আগে অনেক ঘরে কাজ করেছেন, আপনার এমন মনে হয়নি যে আমি বাচ্চাটাকে আমি সহ কোনো কাজের জন্য ঘরে কাজ গেছি, করি? কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, যে বাচ্চা সামলাবে না কাজ করবে, আর যাদের সাথে বাচ্চা থাকে তারা নাকি অনেক নোংরা। এরকম কথা আপনাকে বিভিন্ন ভাষা থেকে বলা হয়েছে। হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, আমরা একটু বুঝি না অপরাধী আসলে কে, অপরাধ কোথা থেকে আসে। হয়তো দূর থেকে দেখলে মনে হতে পারে যে ইভা একজন অপরাধী, সে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। আসলে ঘটনাটা কি? সন্তানকে বিক্রি করতে বাধ্য যারা করেছে তারা অপরাধী, নাকি আমরা অপরাধী, নাকি ইভা নিজে অপরাধী? আপনারাই খুঁজে বের করুন। হ্যাঁ ইভা, প্লিজ বলেন। বাচ্চাটা নাকি জ্বর ঠান্ডা এরকম অনেক কাশি কুশি হয়ে গেছে, রাস্তাঘাটে বৃষ্টি পানিতে ভিজছি। হ্যাঁ। পরে ওর কারণে ওনারা তারপরের দিনই ওকে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আর কোনো খোঁজ খবর পাই না। আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটু দেখতে দিন, প্রতি মাসে না হোক বছরে একবার, হ্যাঁ। বা একটা ওর সাথে আমার ছবি তোলার সুযোগ দেন, কিন্তু এই সুযোগটা ওনারা আমাকে দিল না। এই সুযোগটা আপনাকে দেওয়া হয়নি? না। আপনি কি জানেন আপনাকে এই সুযোগটা না দেওয়ার কারণটা কি? না দেওয়ার কারণটা কি, দেখলে মায়া বাড়বে। শুধু তাই আচ্ছা। নয়, আপনি যদি তাদের কাছ থেকে টাকাটা না নিতেন তাহলে হয়তো সম্পর্ক অন্যরকম থাকতো। হ্যাঁ, সম্পর্কটা ওরকম না, ওনারা একদম না রাখার মতনই আগে থেকেই করে রাখছে। মানে যে তারা কাগজ- চাচ্ছিল না যে বাচ্চার মনে আপনাকে নিয়ে কোনো স্মৃতি থাকুক। হ্যাঁ, আচ্ছা। তো এরকম ছবি তুলতে দিল না। পরে যাওয়ার পর তো মনে করেন যে আমি খুব কান্নাকাটি, এখন পরে আমার ভাই বউ আমাকে আর রাখবে না। সেও আপনাকে আর রাখবে না? না। তখন আপনি কি করলেন? পরে আমি কি করবো, আর একটা বাসায় যে মেস থাকি, ওই টাকা দিয়া পরে আমি চাকরি নিই। চাকরি নেওয়ার পর সামনে আরেকটা ঈদ এসে পড়ছে, রোজার আচ্ছা। ঈদ। পরে ঈদের রোজার 2-3টা রোজার মাঝখানে পরে আমার ওই জামাই এসে আমার কাছে হাজির হয়। হাজির হওয়ার পরে আমার আপনার সেই বলে, রিক্সাওয়ালা জামাই? হ্যাঁ, বলে যে আমার সন্তান কই। পরে আমি বলছি তোর সন্তান মরে গেছে, তোর সন্তান মরে গেছে, তোর সন্তানের মাটি দিয়ে রাখছে। পরে এরকম চাকরি করতেছি, খাইতেছি, এখন ওর সহ্য হইতেছে না। ও রাস্তার ভিতরে আমার অন্য টাইম যে হয় আমার সন্তান দিবি, নয় আমাকে 10,000 টাকা দিবি, নয় তুই আমার সাথে থাক। রাস্তার ভিতরেই আপনাকে অপমান করা শুরু করেন? পরে আমি বাধ্য হয়ে যাই। তাহলে ওর আমাকে সাথে। 10,000 টাকা দিবি? হুম। বাহ, আচ্ছা। সন্তানের চেয়ে মানে 10,000 টাকা হলেও তার হবে? হ্যাঁ, পরে আমি বাধ্য হয়ে ওর সাথে আবার যা থাকা শুরু করি। থাকার কারণে থাকতে থাকতে মনে করেন যে আবার ওরকম অত্যাচার, দিন রাত 24 ঘন্টা আমাকে অত্যাচার সহ্য করতে হয়। আচ্ছা। চাকরি করে ওরে টাকা এনে দিই, ও ঘর ভাড়া দেয় আর নেশা পানি করে। নিজের ইচ্ছা মতো নিজে কিচ্ছু করতে পারতাছি না। ঈদের একটা দিন, মানুষ কিন্তু ঈদের দিনটাও শত্রুর সাথেও কথা বলে, শান্তিতে থাকে। আমি এই জিনিসটাও পারলাম না। আমি আমার বাবা মার কাছে যাইতে পারি নাই, ঠিক আছে, কিন্তু ভাবছিলাম ওরে নিয়ে ভালো থাকবো, ও আমারে ভালো থাকতে দিল না। পরে আমার বাচ্চার খোঁজে আমি যাই, পরে মনে করেন যে বাচ্চার আর কোনো খোঁজ খবর পাই না। ওখান থেকে বাড়িতে নিয়ে যায়, বাড়ির ঠিকানাটা আমাকে সঠিক দেয় না, আর কি সঠিকটা দিলেও আমার সঠিকটা মনে নেই। বরিশাল কোন জায়গার কথা যেন বলছে, আমার মনে নেই। আচ্ছা। পরে ওখান থেকেই মনে করেন যাবো, আবার আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যান করে। আচ্ছা। পরে ওইটা নিই, পরে নেওয়ার পর দেখতেছি ওর অবস্থা খুব খারাপ। মানে দিন দিন যত যেতেছে ও তত খারাপ হয়ে যেতেছে, আমার উপর অত্যাচারটা তত বাইরে যেতেছে। বাড়তেছে। তারপর আমি কি করলাম, ওই বাচ্চাটাকে নষ্ট করলাম। বাচ্চাটাকে নষ্ট করলেন আপনি? কার মানে আপনার হাজবেন্ডের পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, ওর পারমিশন নিই। ওরে আমি বলছিলাম, ও ওষুধ এনে দিছিল, পরে ওই ওষুধটা খাই আমি বাচ্চাটাকে নষ্ট করি। আপনি কি জানেন এটা অনেক বড় একটা অপরাধ? এটা অপরাধ বলতে কি, আমি জানি যে দুনিয়া এটা থেকে কিন্তু একটা খুন। প্রাণ যাওয়া, এটা খুন, ঠিক আছে, একটা প্রাণ আমি নিয়ে নিছি, এটা আমি খুনই করছি। এর চাইতে বড় কোনো অপরাধ হইতে পারে না।
এটা জাস্ট একটা খুন করা, একটা হ্যাঁ। জীবন চলে আসার পরে। হ্যাঁ, তখন আমি কান্নাকাটি করি যে আমি একটা সন্তান পালতে দিয়ে দিছি মানুষকে, এখন আমি আবার আরেকটা সন্তানকে খুন করলাম। এটার জন্য আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কেউ কারো কাছে আমি ক্ষমা পাবো না। ঠিক এইখানে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে এসে আমরা আবারও ইভার কাছ থেকে শুনবো তার বর্তমান অবস্থা, এখন সে কিভাবে আছে। শেষ ভাগে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা বিরতি। স্টে টিউন উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Sotto Bolibo. Recharge yourself. শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। বিরতির আগে আমরা ঘটনার একাংশ শুনেছি, এবার শেষ অংশটা আমরা শুনবো। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। চলে যাচ্ছি ইভার কাছে। আচ্ছা, এরপর কি হলো? এরপর কি করলেন? এরপর আপনার হাজবেন্ড এখনো অ্যাডিক্টেড, সে এখনো আপনাকে অত্যাচার করে যাচ্ছে। তারপর অত্যাচার করে দিচ্ছে। পরে আরেকটা বাসায় যাই, বাসায় যাওয়ার পর ওইখানে মনে করেন যে পানি পুনি থাকে না, ওর চুরি স্বভাবটা আবার ওইখানেই থেকে যায়। আচ্ছা, ওইখানে বাসা থেকে আরেকটা মোবাইল চুরি করে, হ্যাঁ, যার কারণে ও শুধু ওর নাম বলে, আর ও ওই দিনকে আমার খুব মারধর করে। আচ্ছা, আমি তো লোকজনকে শিখাই দিইনি যে আমার হাজবেন্ড চুরি করছে, আমার হ্যাঁ। হাজবেন্ডের নাম বলো। তো ওরকম বলছে দেখে ও আমার অনেক মারধর করে। পরে আচ্ছা। মানুষ আমাকে ঘরে তুলে নিয়ে আমার ব্যথা জায়গায় কালো দাগ গুলো মলম লাগায় দেয়। আচ্ছা, তারপরে ও আমাকে ছাড়ে না, তারপরের দিনও আমাকে চাকরিতে যাইতে হয়। আচ্ছা, ওই অবস্থা। ব্যথা শরীরে আমি চাকরি করি। তা আমি আল্লাহকে তখন ওর কাছে থেকে বলছি, এখনো বলি যে আমার জন্মের আগে কি কোনো দোষ ছিল, বা আমার বাবা মা কি কোনো দোষ করছিল যে যার জন্য আমাকে পৃথিবীতে এত বড় শাস্তি পাইতে হইতেছে। আমার কিন্তু মনে হয় দোষটা আপনার, যখন আপনার বাবা মা আপনাকে বারবার আপনাকে কাছে রাখতে চেয়েছে, আমি থাকিনি, তখন আপনি থাকেননি, তখন আপনি হ্যাঁ, ভুল এটাই ডিসিশনটা আমার- নিয়েছেন, তখন আপনি অপরাধটা করেছেন। যাই হোক, আমি জানতে চাচ্ছি যে বর্তমান যে এখন অবস্থা, আপনার পুরো গল্পটাই তো আমরা শুনলাম, যে কিভাবে আপনি আজকে এই পর্যন্ত আসলেন, কিভাবে আপনি আপনার সন্তানকে শেষ পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। শুধু তাই না, তার পরবর্তীতেও আপনার জীবনের খেলায় আপনাকে কি করতে হলো, আপনার আরেকজন সন্তানকে খুন করতে হলো। এবং এই কাজটাও যখন আপনি করেছেন, যখন আপনি আপনার সন্তানকে বিক্রি করে দিয়েছেন, তখনও আপনি আরেক জায়গায় কাজ করতে যাননি, তখন আপনি আরেকজন আপনার বাবা মার সাথে হয়তো আন্তরিক হওয়ার তখনও সম্ভাবনা ছিল না, তারা আপনাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছে। হ্যাঁ। বাট তখনও আপনি কিন্তু অন্য একটা কাজের জীবন খুঁজে নিতে পারতেন, আপনার এই পুরোনো হ্যাঁ, হাজবেন্ডের তখন সাথে আমি লাইফ অন্য লিড একটা না কাজের করে। জীবন খুঁজে নিয়েছিলাম, কিন্তু মানুষকে যে খারাপ বানায় এটা আগে আমি বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি। কারণ আমি যে খারাপ জগৎটা আছি, এটা কিন্তু আমি মানুষের জন্যই হয়েছি। এই খারাপ জগতে আপনি কিভাবে আসলেন? খারাপ জগতে আসছি আমি যেখানে চাকরি করতাম, ওখানে আমি অফিস ছুটি হওয়ার পর কোথাও যেতাম না। আচ্ছা। যেই খালার সাথে থাকতাম ওই খালার বাসায়, অফিস ছুটি হওয়ার পর খালার সাথে বাসায় যেতাম, আবার অফিসে আসলে খালার সাথে আসতাম। খালার রুমে টিভি ছিল, অফিসে যেদিন অফিসে না আসতাম সেদিন রুমে বসে টিভি দেখতাম, ওনার মেয়ে ছেলে আসে, ওনাদের সাথে কথা বলতাম, হ্যাঁ। করতাম। তো লোকজনের অফিসের মানুষ আমাকে খারাপ বলে যে আমি নাকি অফিস ছুটি হওয়ার পর কোথাও যাই, খারাপ কাজ করি। যেহেতু আপনার কোনো বাসা নাই। হ্যাঁ, খারাপ জায়গায় যাই, খারাপ কাজ করি, এইগুলো কিছু করি। পরে আমি ওখানে একটা ছেলে ছিল নাম সাব্বির, হ্যাঁ, ও প্রিন্টে চাকরি করতো, ওর সাথে খুব বন্ধুত্ব হয়। পর ওর আমি বলি, টাকার লোভ দেখাই ওর আমি, যে আচ্ছা এরকম খারাপ কোনো জগৎ আছে যার কারণে আমি খারাপ না হইলাম, মানুষ আমাকে খারাপ বলে, যদি থাকে তাহলে আমাকে তুই নিয়ে দে, তাহলে 500 টাকা হলে তোকে আমি 250 টাকা দেবো, আমি 250 টাকা নিবো, আর 1000 হলে তোকে আমি 500 দিব, আমি 500 নিবো। তো ওরকম দেওয়ার পর ও আমাকে বলে কি সত্যি দিবি তো? আমি বলছি হ্যাঁ দিব। পরে ও আমার ওই জায়গাটা নিয়ে যায়, পরে দালালের হাতে দেয়। পরে ওখান থেকে কথাবার্তা বললে আমি চলে আসি। পরে ওই ভাই আমাকে ফোন দিছে, দালাল। হ্যাঁ। উনি ফোন দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে দেখো তোমাকে কিন্তু দেওয়া হবে মাত্র 1000 টাকা, এর বেশি তোমাকে আমরা দিতে পারবো না, কারণ আমরা বেশিরভাগ 1000 টাকাই দিই, এর বেশি একজনের দিই না। সাথে শারীরিক সম্পর্ক হ্যাঁ। করতে 1000 টাকা সারা রাত্রি থাকবে 1000 টাকা। পরে আমি বলছি ঠিক আছে, কি আর করার। আপনি মেনে নিলেন। তারপর ওই দিনকেই প্রথম রাত আমার ওইখান থেকেই আমি থাকি। তারপর ওইখানে আমি বেশি দিন থাকি না, ওইখানে 2 কি 2.5 মাস কাজ করার পর পরে ওই বাসাটা ছেড়ে দিয়ে আমি আরেকটা বাসায় চলে আসি। আরেকটা বাসায় চলে আসার পর আমার তো হোটেলে কাজ চলতেই আছে। হ্যাঁ। কাজ চলার পরে আমার বর্তমান যে হাজবেন্ড আছে ওর সাথে আমার দেখা হয়। তো ওকে আমি পুরো আমার জীবনের কাহিনীটা বলি, ওর নাকি খুব খারাপ লাগে, কষ্ট লাগে, যার কারণে ও আমাকে বিয়ে করে। ওর সাথে আমি সম্পর্ক করতে চাইনি, ও আমার সাথে জোর করে সম্পর্ক করছে আর কি, শারীরিক সম্পর্কটা না, মানসিক সম্পর্কটা। ও যে আপুর সাথে থাকতাম ওই আপুকে ও বলছে যে দেখেন ওর আগে আমি বিয়ে করতে চাই, ওকে
বলেন, আপনি একটু বুঝান, ও যেন আমাকে বিয়ে করে আমার ওর সাথে প্রেম রিলেশনটা করে। আচ্ছা পরে আমি বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি তো খারাপ হয়ে গেছি, আমি এখন খারাপ মেয়ে না। পরে এরকম করে বলে কি, তুমি যদি রাজি না হও তাহলে আমি বাড়িতে গেছে, তখন বেড়াই তোর ফুপু মারা গেছে, যে আমি ধানের বিষ খাবো। আচ্ছা। পরে আমি বলছি না, এরকম কিছু করেন না, আপনি আল্লাহ রসুলের দোহাই লাগে, আপনি এরকম কিছু করেন না। পরে এরকম তাহলে বলে তুমি রাজি হও। পরে আমি বলে আচ্ছা ঠিক আছে আমি রাজি। পরে এরকম বাড়ি থেকে আসার পর ওর সাথে ঘুরতে যাই, ওই কাজগুলো আমি করি, ওর সাথে ঘুরতে যাই। একই সাথে আপনি আপনার এই কাজও চালিয়ে যাচ্ছেন, ওর সাথে এবং সম্পর্কটা তার সাথে সম্পর্ক রাখছেন। পরে এই যে 2 নম্বর স্টুডিও আপনার, ওইখান দিয়ে সামনে আশেপাশে ঘুরতাম, ফুচকা খাইতাম বৈশা। তারপর একদিন হঠাৎ করে আসছে আয়শা, তখন আমি খুব কান্নাকাটি করি যে আমার এরকম কষ্টের জীবন থেকে আমি কাউকে সুখ দিতে পারবো না, কারণ আমার জীবনটা এখন ধ্বংসের মুখে। কিন্তু এই ধ্বংসের মুখে তো আপনি নিজে আনলেন, আপনি নিজেই তো এই হ্যাঁ, প্রফেশনটাকে এটা তো বাইছে আমি নিলেন। নিজে আনছি, এটা আমি স্বীকার করতেছি। আমি ওই নিজে সাব্বির ছেলেটাকে যদি আপনি এই কথা না বলে বলতেন যে আপনাকে কোনো একটা ভালো চাকরি দিতে, তাহলে কি হতো না? ভালো চাকরি এখন টাকার জন্য, ও তো টাকার লোভে পড়ে তো আমাকে টাকা তো এখানে ভালো চাকরি করেও পাওয়া যায়। তার কাছে ভালো চাকরি করি। সে যদি ভালো চাকরি পাইতো তাহলে তো সে নিজেই ভালো চাকরি করতো। তখন তো আমাকে আপনার দিত। বাচ্চাও ছিল না, তাই না, না? তখন তো আপনি বাচ্চা চাইলে ছিল কোনো না। ঘরেও কাজ করতে তখন আমি পারতেন। মানুষের খারাপ কথা শুনেই কিন্তু আমি কাজে আসছি। তখন বাসা বাড়িতে কাজ করবো কিভাবে বলেন? তখন তো এই নির্যাতন হইতেছে। বাসা বাড়ির লোকজন আপনার সবাই ভালো না, অবশ্যই সবাই ভালো না, কিন্তু 2-1 জন ভালো, কিন্তু এরকম ভালো খুঁজতে গেলে তো আমাকে অনেক বাসায় কাজ করতে হবে, আরো অনেক জায়গায় যেতে এখন হবে। এভাবে চিন্তা করলে আপনি যাকে এখন বিয়ে করতে চাচ্ছেন বা যে আপনাকে বিয়ে করতে যাচ্ছে, সে যে আপনাকে বাজেভাবে ব্যবহার করবেন আপনি কিভাবে জানেন? না, এখন যার কথা আমি বলছি সে, হ্যাঁ। তার সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ের বয়স আপনার 1 বছর 2 মাস চলতেছে। তার আশা ছিল সে আমাকে বাড়িতে রাখবে, কিন্তু একটা কথা বলে রাখি ভাইয়া, যাকে বেশি ভালোবাসেন তাকে কিন্তু কখনো চোখের আড়াল করা যায় না। তো ওকে আমি ভালোবেসে ফেলেছি এতটাই যে আমি নিজে বলতে পারি না। এই কথাটা আমি খুব জোর গলায় বলতাছি, কারণ আমি চাই যেন ও এই কথাগুলো শোনে। ওকে আমি খুব ভালোবাসি, যার কারণে আমি এখানে আসছি আমার এই কথাগুলো ওকে জানানোর জন্য, কারণ ও আমার অনেক কথা জানে না, তবে আমি ওকে অন্তর থেকে ভালোবাসি, যার জন্য ও যদি আমাকে এই মুহূর্তে বলে যে তুমি আমার জন্য বিষ খেয়ে মরে যাও, আমি রাজি আছি। তাকে আমি এতটাই ভালোবাসি। আপনি এখন এই মুহূর্তে কি আপনি এই দেহ ব্যবসার সাথে জড়িত আছেন? হ্যাঁ, দেহ ব্যবসার সাথে জড়িত আসছি এখন। তবে এটা আমি কোরবানি ঈদের পরে এটা আমি নিজে ইচ্ছাগত করে আসছি, কারণ আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তাই চোখের আড়াল করতে চাই না, তুমি আমাকে দূরে রেখো না, তোমার সাথে রাখো, তুমি যা খাবো আমি তাই খেয়ে থাকবো, তুমি না খেয়ে রাখলে আমি না খেয়ে থাকবো, তুমি রাস্তায় থাকলে আমি রাস্তায় থাকবো। কিন্তু সে বলে এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তাকে আমি কিভাবে বিশ্বাস করবো? সে কি চায়? সে চায় সে আমাকে বাড়িতে রাখবে আর সে ঢাকা থাকবে। আর এখনকার ছেলেরা তো বাড়িতে একটা বউ রেখে ঢাকা বলে যে কোনো বউ নাই। তখন তো আচ্ছা, এরকম আপনার করে কাছে কি আরেকদিন- মনে হয় না যে আপনার হাজবেন্ড যদি আপনাকে 2 বছর বাড়িতে ফেলেও রাখে, আপনি খাওয়া দাওয়া করলেন, সেখানে থাকলেন, তার থেকে দূরে থাকলেন, কষ্ট পাইলেন, মানসিক কষ্ট, কিন্তু প্রতিটা রাতে এক একজনের কাছ থেকে মানসিক শারীরিক কষ্ট পাওয়ার চেয়ে কি ওইটা ভালো না? এটা এখন বুঝতে পারতেছি যে ওইটাই আমার ভালো ছিল। ওর সাথে কথা না বললেও, 2 ফোঁটা চোখের পানি ফালাইলেও ওইটাই আমার ভালো ছিল। আর আমার রাত্রে ঘুম হইতো না। আমার শাশুড়ি ভালো ছিল, আমার শ্বশুর ভালো ছিল, ওনাদের ব্যবহার খারাপ হলেও ওনারা খুব ভালো ছিল। আমি সকালবেলা দেরি করে ঘুমে থেকে উঠতাম, ওইটা দেখতাম আমার শাশুড়ি সব কাজ কাম করে রেখে দিছে, বাজার থেকে কিন্তু বাজার তারপরে আপনি সেখানে থাকেননি। হ্যাঁ, তারপর আমি সেখানে থাকিনি। তো ইভা, আমরা আজকে আপনার পুরো ঘটনাটাই শুনলাম। আমরা শুনলাম একটা মানুষ কিভাবে আস্তে আস্তে নিজের বাবা মার সাথে ভুল বোঝাবুঝি থেকে, একটু অবাধ্যতা, একটু স্বাধীনতার ইচ্ছা থেকে কিভাবে এমন একটা জীবনে চলে যায় যে জীবনটার উপরে তার নিজেরও কোনো কন্ট্রোল থাকে না। সে প্রথম যার সাথে সম্পর্কে লিপ্ত হয় সে একজন অ্যাডিক্টেড পার্সন ছিল, সে তাকে যথেষ্ট পরিমাণ ব্যবহার করে, নেশার ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে, নিজের শারীরিক সুবিধার ক্ষেত্রে সব রকম ভাবে তাকে ব্যবহার করে। যেখানে সে কাজ করত তারাও তাকে অনেকটা বেঁধে রাখতে চেয়েছিল। কিন্তু আমি জানি এখন ইভা নিজেও স্বীকার করবে যে অনেক রকম বাধা বন্ধন তার প্রয়োজন ছিল। সেই বন্ধনগুলো যদি সে শুনতো বা সেগুলোর মধ্যে থাকতো তাহলে হয়তো আজকে এই জীবনটা তাকে দেখতে হতো না। সো ইভা, আমরা কি আশা করতে পারি যে আজকে এই ঘটনাটা আপনার হাজবেন্ড যখন জানবে বা আপনার হাজবেন্ড যখন সম্পূর্ণভাবে শুনবে, সে আপনাকে গ্রহণ করবে এবং এখন থেকে আপনি আর এই পথের দিকে পা বাড়াবেন না? সে জানে যে আমি এই কাজ করি, আর এই কাজ করতে বলতে কি সে জানে, বা সে আমার সাথে থাকতে চায় হোটেলে নিয়ে, কিন্তু আমি তাকে আমার বাসায় আনতে চাই, সে আসতে চায় না। এখন সেটা কিসের বয়স সেটা একমাত্র সেই জানে। কিন্তু আমার মনে হয় ইভা, আপনার আরো গভীরভাবে চিন্তা করা উচিত, কারণ আমার মনে হয় আপনি সামান্য কিছু মানে ভুল বোঝাবুঝি, সামান্য বলবো না, অনেক ক্ষেত্রে অনেক বড় বড় কিছুই, কিন্তু তারপরেও আপনি যে জীবনটা বেছে নিতে চাচ্ছেন সেটার কোনো ভবিষ্যৎ কিন্তু নেই। আজকে আপনার যে যৌবন আছে সেটা কিন্তু আজকে থেকে 10 বছর 20 বছর পরে থাকবে না। তখন কি আপনি কোথায় যাবেন? তখন আপনার প্রফেশনটা কি হবে? আমার অত দূর যাওয়ার ইচ্ছা নাই। আমি শুধুমাত্র বলতেছি এটা যেন আমার হাজবেন্ড শুনে, এটার জন্য আমি যে কথাটা এখন বলবো। হ্যাঁ, কিন্তু আপনার মাধ্যমে হাজার হাজার মেয়ে শুনছে এবং হ্যাঁ। তাদের যদি এই পথে যাওয়ার ইচ্ছা থাকে বা অবস্থান থাকে, তারা যেন না চায়, আমরা সেটা চাই যে তারা যেন এদিকে না যায়। আমি চাচ্ছি এখন আমার হাজবেন্ডের কাছে ফেরত যাইতে চাইতেছি, কারণ আমার হাজবেন্ড জানে, সেও আমার ফেরত নিতে চাইছিল, আমি তখন চাইতে চাইনি। তো এখন আমি যাইতে চাইতেছি আমার হাজবেন্ডের কাছে ফেরত। সে যেন একটু দয়া করে, আপনারা দেখবেন যারাই এখানে আসেন তারাই একটু দয়া করে হলো বলবেন যেন সে আমাকে ফেরত নেয়,
তখন এই কথাগুলো কারো মনে থাকবে কিনা আমি জানি না, কিন্তু আমার তার কাছে যাবার খুব ইচ্ছা। তার বাবা মার কাছে এখন আমার যেতে খুব ইচ্ছা করে। সে যদি আমাকে এখন নিয়ে যায় তাহলে আমি এই মুহূর্তেই ঢাকা শহর ছেড়ে চলে যাব। আমরা সবাই এমনটা আশা করছি ভাই, হ্যাঁ। আমরা সবাই এমনটা আশা আর- করছি, প্রার্থনা করছি যে আপনার হাজবেন্ড আপনাকে আবার ফিরিয়ে নিয়ে যাক, আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবনে যান। এবং আশা করি এরপরে যদি আপনি আপনার হাজবেন্ডের কাছে যান, সেখানে থাকতে যান, আপনার শ্বশুর বাড়িতে যদি থাকতে যাওয়ার সৌভাগ্য আপনাকে উপরওয়ালা দান করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সেখানে পরাধীনভাবে থাকতে আপনার খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ, খারাপ লাগবে না। তবে আমি বিদায়ের পালা তো একটা কথা বলে যাই, অবশ্যই যে মায়েরা বোনেরা যারাই আসো, একটা কথা বলি যে ছেলেরা রাগ করলে খারাপ হয় না, মেয়েরা রাগ করলে খারাপ হয়। তো কোনো মেয়ে রাগ করো না, আমার মতো এরকম খারাপ হয়েও না। কারণ আমার ছোটবেলা জিদ ছিল খুব, যে জিদের কারণে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি। আর কখনো কোনো পুরুষ মানুষের কাছে যাই এরকম নির্যাতন হওয়ার চেষ্টা করো না। কারণ হোটেলে যেসব ছেলেরা যায়, ওরা কিছু না করতে চাইলে ওরা জোর জবরদস্তি করে ওদের টাকাটা উসুল করে নিয়ে আসে, কিন্তু আমাদের যে কোথায় কোনখানে কি কষ্টটা হয় এটা ওরা বুঝে না। তাই সব বোনদেরকেই আমি বলি যে খারাপ জগৎটা সবাই ছাড়ার চেষ্টা করো। আমি চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করো। আমি দেখি আমার হাজবেন্ড যদি আমাকে ফেরত নেয় তাহলে আমি চলে যাব, এই কাজ আমি আর করবো না। অবশ্যই আমরা চাই আপনার হাজবেন্ড আপনাকে যদি ফেরত নিয়ে যায় তাহলেও, আর যদি নাও নিয়ে যায় তাহলেও, যেহেতু আপনার এখনো বাচ্চা নেই, আপনার এখন বন্ধকতা অনেক কম, আপনি চাইলে কোনো একটা ঘরে কাজ করতে পারেন। হয়তো যেই শহরে আপনি আছেন সেই শহরে আপনাকে অনেকে এই প্রফেশনে চেনে বলে আপনি হয়তো করতে পারবেন না। আপনি দূরে কোথাও চলে যেতে পারেন, কোনো মফস্বল এলাকায় একটা সুন্দর নতুন লাইফ, সেটা করতে আপনার অনেক সমস্যা হবে। চারিদিক থেকে অনেকে আপনার দিকে ঝাঁপিয়ে পড়বে আমরা জানি, কিন্তু আপনি যে পরিমাণ যুদ্ধ করেছেন আপনি জানেন এটার উল্টো দিকেও যাওয়া সম্ভব নয় কি? হ্যাঁ, এটা তো অনেক সম্ভব। ওকে ওকে